পড়িয়েছিলাম। সো স্টার কানেকশন যদি এরকম হয়, এক নম্বর ফেজ, দুই নম্বর ফেজ, আর এটা হচ্ছে তিন নম্বর ফেজ। ডেল্টা কানেকশনের ক্ষেত্রেও একই রকম ভাবে পাওয়া যেতে পারে। সো এই ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কয়েলের দুইটা মাথা, এটা হচ্ছে আরেকটা কয়েলের দুইটা মাথা, এটা হচ্ছে আরেকটা কয়েলের দুইটা মাথা। এখন এই 6টা লিডকে চাইলে আমি স্টার কানেকশন দিতে পারি, চাইলে আমি ডেল্টা কানেকশন দিতে পারি। তো ডেল্টা কানেকশন দেওয়ার সময় এরা এই মাথাগুলোকে শর্ট করে দেয়, বলা আছে এইটা যে এর মাথা, এটা একদম নির্দিষ্ট করে বলা না এটা এর মাথা, হয়তো অন্য একটা আছে। ওকে, ওরা ডেল্টা কানেকশন যখন দেয় এইটাকে শর্ট করে, এইটাকে শর্ট করে এবং এইটাকে শর্ট করে দুইটা তার বের করে নেয়, তবে সেটা হচ্ছে ডেল্টা কানেকশন। ভিতরে কানেকশন আরো অন্যরকম আছে, দেখানো যেতে পারে। আর স্টার কানেকশন যখন করি এই তিনটা মাথাকে আমি শর্ট করে দিই, শর্ট করে দিয়ে তিনটা আউটলেট বের করে দিই। সো এটা দেখে আমি ইজিলি বুঝতে পারবো এটা হচ্ছে আমার স্টার বা ডেল্টা কানেক্টেড বা 3 ফেজ উইন্ডিং আছে। স্যার আমরা এই 6টা তারকে একসাথে বের করতে পারি না? 6টা তারকে একসাথে মানে জোড়া দিয়ে এক করছি, জোড়া দিয়ে একটা আমার কাজ হবে না, আমি যে কাজটা করতে চাই সেই কাজটা হবে না। আমি জোড়া দিয়ে বের করতে পারি, কিন্তু আমি মোটরটা ঘুরবে না। 6টাকে যদি একসাথে জোড়া যদি বের করে লাইন দাও, একটা গ্রাউন্ডে দিলে আরেকটা মোটরটা ঘুরবে না। মোটর ঘোরার জন্য একটা বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল আছে। এই যে উইন্ডিং গুলো বসানো থাকে 3 ফেজ উইন্ডিং, এর ভিতরে অ্যাঙ্গেল ডিগ্রি হচ্ছে 120 ডিগ্রি। সো তোমাকে এই 120 ডিগ্রি মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের সেপারেশন রাখতেই হবে। এই 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল সেপারেশন যদি না রাখো তাহলে একটা ঘটনা ঘটবে না। সেই ঘটনাটা আমি বের করার চেষ্টা করব, সেটাই দেখানোর জন্য বলছি, একটু পরে আসে। সো এখানে 3 ফেজ উইন্ডিং থাকে আর এখানে একটা রোটর থাকে। ওকে, এই 3 ফেজ উইন্ডিং এ যখন আমি একটা 3 ফেজ অল্টারনেটিং সাপ্লাই দিই, মানে এসি সাপ্লাই দিই, এসি সাপ্লাই যখনই আমি এখানে দিব সেটা স্টার কানেক্টেড হতে পারে, সেটা ডেল্টা কানেক্টেড হতে পারে। যখনই আমি সাপ্লাই দিব এর ভিতরে একটা ঘটনা ঘটবে এই স্টেটর উইন্ডিং এর ভিতরে, সেটি করবে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। এই জিনিসটা কি একটু দেখার চেষ্টা করি। এটা আমি ভেক্টর দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। মানে যে কোনো পার্টিকুলার একটা সিনারিওর ক্ষেত্রে ধরো 3 ফেজ উইন্ডিং এ আমি কেবল উইদাউট টাইম বা জিরো টাইমে একটা সাপ্লাই দিয়েছি, তখন হয়তো একটা নেট যে ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড, নেট ম্যাগনেটিক ফিল্ড হয়তো এখানে ছিল। এই দেখো এখানে 3 ফেজ সাপ্লাই দিয়েছি কিন্তু ভেক্টর দিয়ে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। সো নেট ম্যাগনেটিক ফিল্ড হয়তো যে আমি স্টেটরটা দেখতে পাচ্ছিলাম স্টেটরের নিচের দিকে ছিল, স্টেটরের নিচের দিকে ছিল। আচ্ছা, কিছু সময় পরে গিয়ে এই ফিল্ডটা অবশ্যই একটু সরে যাবে, এদিকে সরে, কারণ 3 ফেজ উইন্ডিং কন্টিনিউয়াসলি তো চেঞ্জ হচ্ছে এসি। তো যেহেতু চেঞ্জ হচ্ছে, এখানে একবার থাকে, একটু পরে এখানে থাকে, একটু পরে এখানে থাকে। ওকে, সো মনে হচ্ছে কি এটা আস্তে আস্তে করে সরতেছে। তো যখনই সাপ্লাইটা দিব সে সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকে, এখান দিয়ে এইটাকে টেনে এইরকম ঘোরাতে থাকে। যদি একটা নিয়ে চিন্তা করতাম যে এখানে একবার থাকবে, এখানে একবার থাকবে, এখানে একবার থাকবে, এটা এখানে ছিল, এখানে আসবে, এখানে আসবে, এখানকার কিছু নাই, ঘুরতেছে মানে ঘড়ির কাঁটা যেরকম ঘুরতেছে এইরকম করে ঘুরতেছে সিনক্রোনাস স্পিডে, হাই স্পিডে, অ্যারাউন্ড 3000 আরপিএম। পোলের উপর ডিপেন্ড করে এটা। এই স্পিড ডিপেন্ড করে হচ্ছে ns = 120 m/p। কি পরিমাণ ফ্রিকোয়েন্সি দিচ্ছি, কি পরিমাণ পোল ক্রিয়েট করছে। আমি পোল ক্রিয়েট করতে পারি 2 পোলের মোটর, 4 পোলের মোটর, 6 পোলের মোটর, 8 পোলের মোটর। সো পোলের উপর নির্ভর করে স্পিডটা। ওকে, সো এটা মোটামুটি ধরো 3000 আরপিএম এ ঘুরতেছে, প্রতি মিনিটে সে 3000 আরপিএম এ ঘুরতেছে। সো এইটা যখন 3000 আরপিএম এ ঘোরে তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আউট ঘুরছে। সো এইটা হচ্ছে এখানে স্টেটর বসে আছে, চার পাশ দিয়ে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ঘোরা শুরু করছে। যখনই সাপ্লাই দিয়েছে এনার্জাইজড হয়ে গেছে, সো একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ঘোরার চেষ্টা করে। যখনই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ঘোরার চেষ্টা করে তখন ফ্যারাডে একটা ল দিয়ে গেছে, সেই লটার নাম হচ্ছে ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রুলস। সে কি বলে যে একটা রোটেটিং বা অল্টারনেটিং ফিল্ডের ভিতরে যদি একটা কন্ডাক্টরকে তুমি রাখো, এখানে তো একটা ফিল্ড ঘুরতেছে, যখনই ঘুরতেছে এই রোটর বারকে সে কাট করতেছে, কাট করলে এর ভিতরে ফিল্ডের পরিবর্তন হবে। কারণ আমি যখন এখানে গেলাম একরকম কাট হবে, যখন পুরোটুকু ক্রস করে গেলাম তখন আরেক ধরনের কাট হবে। এখানে কিন্তু হয়তো এর উপরে ইনফ্লুয়েন্স কম থাকে, মাঝে আসলে হয়তো ইনফ্লুয়েন্স বেশি থাকে, দূরে গেলে হয়তো ইনফ্লুয়েন্স একটু কমে যায়, তাই না?
তারপরে কাছে এবং পুরোপুরি কাছে বা একটু দূরে গেলে এর ভিতরে ইনফ্লুয়েন্সের পরিবর্তন হয়। সো ফ্যারাডে বলে গেছে যে কন্ডাক্টর যদি একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে থাকে তাহলে এই কন্ডাক্টরের ভিতরে এক ধরনের ভোল্টেজ থাকে। সেই ভোল্টেজটা যদি আমার এই রোটর বারটা শর্ট সার্কিট করা থাকে, শর্ট সার্কিট বলতে বোঝাতে যাচ্ছি এই ধরনের করা থাকে, এই রোটর বারটা তো আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঢোকানো আছে। সো এর চার পাশ দিয়ে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ঘুরছে, এর ভিতরে ভোল্টেজ তৈরি হচ্ছে, ভোল্টেজ তৈরি হলে এর ভিতরে কারেন্ট তৈরি, যখনই কারেন্ট তৈরি হয় সেই কারেন্টটা একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, যে ম্যাগনেটিক ফিল্ড আমার এই স্টেটরে যে ম্যাগনেটিক ফিল্ডকে ধরার চেষ্টা করে। তার মানে কি ঘটনাটা ঘটলো, এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এখানে একটা নর্থ পোল, সেই নর্থ পোলটা যখন ঘুরতেছে, নর্থ পোলটা এরকম ঘুরতেছে, তাই না? সো নর্থ পোল যখন একে কাট করলো তখন এর ভিতরে সাউথ পোল তৈরি হয়ে যায়। এই সাউথ পোল এবং এই নর্থ পোল অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, চোখে ধরার চেষ্টা করে। এটা তুমি চোখে দেখবা না, বাট ইলেকট্রিক্যালি বর্ণনা করা যায়। যখনই ধরার চেষ্টা করে এই মোটরের যে স্টেট মোটর থাকে সে ঘোরার চেষ্টা করে, ধরতে গেলে তো ঘুরতে হবে, ধরতে গেলে তো ঘুরতে হবে। সো এ যখন এটা ক্রস করে চলে যাবে, এও চেষ্টা করবে একে ধরার, যখনই ধরার চেষ্টা করবে তখন মোটরটা রান হয়ে যাবে। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর নরমালি সেলফ স্টার্টিং, কারণ যখন আমি থ্রি ফেজ উইন্ডিং এর সাপ্লাইটা দিই, এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এই কনসেপ্টটা, এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের এই কনসেপ্টটা, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমি এই কয়েলগুলোকে 120 ডিগ্রি অ্যাপার্টে রেখেছি, এই কারণে সম্ভব হয়েছে। যদি এটাকে 120 ডিগ্রি অ্যাপার্টে সবথেকে বেশি এফিশিয়েন্ট, হয়তো 100 ডিগ্রিতেও হবে, কিন্তু 120 ডিগ্রিতে বেশি এফিশিয়েন্ট, কিন্তু কোনো অ্যাঙ্গেল না থাকলে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তখন আর তৈরি হবে, হয়তো এক জায়গাতেই থাকবে, উপরে নিচে উপরে নিচে উপরে নিচে এরকম করে, সে একবার এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে। সো এর ভিতরে যে রোটরটা থাকবে ওটা ভাইব্রেট করতে থাকবে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তো নাই, তো একবার নিচে একবার উপরে, কিন্তু ঘুরতেছে না। সো এই ঘুরতে গিয়েও ধরতে পারবো না, আমাদের টর্ক জেনারেট হবে। এই জন্য এই কয়েলগুলোকে 120 ডিগ্রি অ্যাপার্টে রাখা। এখন সিঙ্গেল ফেজ যে ইন্ডাকশন মোটর আছে, এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে একটাই ফেজ, এর ভিতরে তো ফেজ অ্যাঙ্গেল ক্রিয়েট করার কোনো উপায় নেই, তাহলে এই মোটর কি স্টার্ট হবে না? যদি একটা মোটর এরকম থাকে, একটা সিঙ্গেল ফেজ দিয়ে করি, তাহলে একবার ম্যাগনেটিক ফিল্ড এখানে আসবে, একবার ম্যাগনেটিক ফিল্ড উপরে যাবে, একবার নিচে আসবে, একবার উপরে যাবে। সো ঘুরবে না, মোটরটা শব্দ করবে। সো সেইটাকে দূর করার জন্য আমি একটা ক্যাপাসিটর ইউজ করেছি। আমি জানি কি ক্যাপাসিটর ফেজ ডিফারেন্স তৈরি করে দিতে পারবে। সো আমি এখানে একটা ক্যাপাসিটর ইউজ করেছি, এই কারেন্ট, এখানে যে কারেন্টটা যাবে তার থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে পারবে। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা কারেন্টকে আমি পাঠাইতে পারবো, তাই না? একটা ফেজ ডিফারেন্স তৈরি হবে না? এই জন্য সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে একটা ক্যাপাসিটর রাখা হয়, যাতে সে একটা ফেজ ডিফারেন্স তৈরি করতে পারে, যে ফেজ ডিফারেন্স আমাকে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হেল্প করতে পারে। বুঝতে পারছেন? এই জন্য ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে নরমালি ফ্যান ঘুরতে চায় না, ওকে জোরে ঘুরাই দিলে হয়তো ঘুরতে পারে, বাট ইট উইল প্রডিউস এনাফ হিট প্রোডাকশন করতে পারে। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার বাসায় পাশে পানি ফেলেছেন মোটর ইউজ করেছেন, Yes. মোটরে কি অফকোর্স, why not? ক্যাপাসিটর থাকবেই সেটা। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর উইদাউট ক্যাপাসিটর ইউ কান্ট। স্যার পানির মোটর কি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন হয় নাকি ডাবল? এটা বেসড অন দ্য পাওয়ার। আমার যেখানে অনেক বেশি লোড আছে, সেই লোডটাকে সাপ্লাই দেওয়ার জন্য আমার অনেক বেশি পাওয়ারের প্রয়োজন, আর থ্রি ফেজ সাপ্লাই অনেক বেশি পাওয়ার দিতে পারে। উই নো দ্যাট এক্স্যাক্টলি 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। সো মোটামুটি দেখা যায় যে 500 এইচপি পর্যন্ত ওরা দিবে, এর বেশি চলে গেলে তখন থ্রি ফেজ নিতে হবে, নাহলে ওরা এর বেশি ওয়াট দিতে পারবে। সিঙ্গেল ফেজ খুব কম পাওয়ার দিতে পারে, থ্রি ফেজ অনেক বেশি পাওয়ার দিতে পারে। এই জন্য রাইস হাস্কিং মিল or in industry you always use three phase induction motor. That's why you provided with a three phase supply. তোমাকে থ্রি ফেজ সাপ্লাই দেওয়া হয় যাতে তুমি তোমার প্রয়োজন মতো পাওয়ারটা নিতে পারো। বুঝতে পারছেন? এইখানে এই ক্যাপাসিটরটা কেন ইউজ করছি? তাহলে ফেজ ডিফারেন্স তৈরি করছি। ফেজ ডিফারেন্স না তৈরি হলে এই মোটরটা ঘুরবে না।
সো একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের দুইটা কয়েল থাকে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে স্টার্টিং কয়েল, একটা হচ্ছে রানিং কয়েল। এই স্টার্টিং কয়েল কিছু কিছু জায়গায় এমন হয় যে স্টার্টিং কয়েলের যে ক্যাপাসিটরটা থাকে একটা সুইচ দিয়ে কানেক্ট থাকে। সো যদি স্টার্টিং এর সময় সে কানেক্ট থাকে হয়তো স্টার্ট হয়ে যাওয়ার পর এটাকে ডিসকানেক্ট করে দেওয়া যেতে পারে। ইয়েস, তো প্রাইমারি বা লো ভোল্টেজ উইন্ডিং ভিতরের দিকে থাকে, হাই ভোল্টেজ উইন্ডিং বাইরের দিকে থাকে। এর কিছু বেসিক্স আছে। ওকে, সো এই ইন্ডাকশন মোটরে কোনটা রানিং কয়েল কোনটা স্টার্টিং কয়েল তা চেক করা যায়। আমি চাইলে ওহমিটার দিয়ে মেগার দিয়ে টেস্ট করতে পারি যে যেটা রেজিস্ট্যান্স বেশি হবে সেটা হচ্ছে মূলত হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ যেটা যেটা রেজিস্ট্যান্স বেশি হবে সেটা হচ্ছে স্টার্টিং কয়েল, যেটা রানিং কয়েল সেটা রেজিস্ট্যান্স কম হবে তুলনামূলক, সেটা চাইলে আমি বের করতে পারি। এখন এই যে মোটর দেখুন এখানে কিন্তু ইভেনলি স্লট কাটা থাকে, প্রতিটা মানে জোড় সংখ্যায় স্লট কাটা থাকে। যদি 2 হয় তাহলে 4 হবে, 4 হলে 6 হবে, 8 হবে, 3 হতে পারবে। ঠিক, সো আমি কয়টা পোল করব তার উপর বেস করে হচ্ছে নাম্বার অফ স্লট আমি তৈরি করি। যদি 4 পোল হয়, যদি 2 পোল হয়, তার উপর বেস করে হচ্ছে স্লটিংটা আমি করি। এখন এই যে স্টার্টিং কয়েল এই ভিতরে দিক এটা কিন্তু একটাই কয়েল, এটা কিন্তু একটাই কয়েল। কি করা হয়েছে ধরো এই যে চিন্তা করা যে মাথাগুলো বের করে নিই, তোমরা কি দেখতে পাচ্ছ এই জিনিসটা? এই দুটো একসাথে জোড়া লাগানো দেখছো, একসাথে জোড়া লাগানো দেখছো? এইটা হচ্ছে আমাদের সার্কিট যে আমরা এঁকেছিলাম, এই মাথা সার্কিট যে আঁকলাম দুইটা কয়েলের এক মাথা অবশ্যই শর্ট করা থাকবে। সো এই কয়েল পেঁচানোর পরে এই কয়েল পেঁচায় কিভাবে তার আলাদা সিস্টেম আছে, এর ভিতরে আলাদা করে এক ধরনের পেপার পাওয়া যায়, সেই পেপারগুলো ঢুকাই দিয়ে আমি হাতেও পেঁচাইতে পারি, আমি মেশিনেও পেঁচাইতে পারি। এটা আমার উপর নির্ভর করে। যদি আমি নিজের জন্য বানাই তাহলে কোনো সমস্যা নেই, আমি হাতে হাতে পেঁচাই না। কিন্তু নাম্বার অফ ট্রান্স এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কত নাম্বার অফ ট্রান্স দিব এবং কত গেজের তার, কতটুকু মোটা তার ব্যবহার করব, এটা আগে থেকে ডিসাইড করা থাকে ফ্যানটার ওয়াটের উপর ডিপেন্ড করে, যে এত ওয়াটের তারটা এতটুকু হবে, এত ওয়াটের তারটা এতটুকু হবে। ওকে, এই কয়েলগুলো নর্মালি এদিকে একটা প্যাচ দেওয়া হয়, এই কয়েলটা যদি এদিকে প্যাচ দিয়ে বাঁধি তাহলে পরেরটা উল্টা প্যাচে বাঁধি। ওকে, কারণ কারেন্টের ডিরেকশন উল্টা এই পরেরটাই দিই। ওকে, তাতে নর্থ সাউথ বলতে দেখা যাচ্ছে। আমার হাতে আজকে মজা দেবে, দেখা যায়। তো এইটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল, উপরের দিকে বাঁধাই করা কয়টা আছে, একটা দুইটা তিনটা এখান থেকে এখানে প্যারাজ হচ্ছে 15। তো এইখান থেকে শুরু করছি আমি, এখান থেকে শুরু করে হয়তো এদিকে গেছি, হয়তো ওদিকে গেছি, শেষ মাথাটা এখান থেকে হয়তো এই কয়েল এখান থেকে হয়তো এই দিকে এই এটা কিন্তু একটা কয়েল, টোটাল কিন্তু একটা কয়েল। হ্যাঁ, এই সিস্টেমটা যখন আমি বানিয়েছি তখন আমি জানি বানিয়ে করছি নর্মালি ভিতর দিকে রাখি এবং রেজিস্ট্যান্সটা একটু বেশি। হ্যাঁ, সরি স্টার্টিং কয়েলটা বেশি বানিয়েছি। তো এই দুটো কিন্তু টোটাল যে একটা দেখতে পাচ্ছ, টোটাল জিনিসটা হচ্ছে একটা কয়েল। এটা আমি আস্তে আস্তে করে বাঁধে করি, ভিতর দেখা একদম পাতলা আছে। কতটুকু ওয়্যার থাকবে এটা ফিক্স না, এটা ফিক্স, এটা বেসড অন মাই ডিজাইন। তুমি যদি ডিজাইন যদি ডিজাইন করো তাহলে তোমার ডিজাইন করতে হবে এই স্লটটা কতটুকু ফাঁকা তার উপর নির্ভর করে, স্লটটা কতটুকু ফাঁকা এবং কতটুকু প্লেস করবে তার উপর এটা ডিসাইড। সো এই কয়েলটা টোটাল বাড়াই পারলে কোনো রকেট সায়েন্স, তুমি নিজেও একটা ফ্যামিলি বাড়াই দিতে পারো। যদি তুমি এই প্লাস্টিকের ওয়্যারগুলো ঠিকঠাক ঢুকাইতে পারো, আর ভিতরটা বেঁধে নাও, তারপরে লাইটটা খালি করে একটা কয়েল বাড়াই করতে পারলে, আর বাকি যে বাকিগুলো শক্ত করা যায়, স্ট্রেন বাড়বে। তো এই কয়েলটা এখান থেকে
আমি বাধাই করেছি, এখানে এসে আমার ওই যে সাইডের একটা কয়েল এটা শেষ হয়ে গেছে, আমার এটার ক্ষেত্রেও তাই, এখান থেকে শুরু করছিল, এখানে থেকে শুরু করছি, চারটা শুরু বাধাই করছি, এখানে তো দুইটা বাইরে বেশি এখানে না। ওকে, তাহলে ভিতরে কি করছি আমি, ভিতরের দিকে একটা শর্ট করে দিই, দুইটা বাইরে মাথা একটা শর্ট করে দিই, আর দুইটা লিড আমি বের করে নিই। তার ভিতরে এটাতে স্টার্টিং করে এর মাথায় একটা সিরিজে একটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়ে ওখান থেকে মাথা বের করে এর সঙ্গে সাবস্ক্রাইব করি। বুঝতে পারলো? কোন কঠিন কোনো কিছু। সো এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশনের মধ্যে ফ্যানের কয়েলগুলো একদম ইজি। তো ফ্যান লাগিয়ে দিতে হবে। ফ্যানকে তুমি চাইলে সহজ করতে পারবে, কিছু নিয়ম আছে। হ্যাঁ, ওই স্ক্রু টাইপ দিয়ে খোলা যায় না, শক্ত করে লাগানো। সো হয় হিট দিতে হবে, এই যে বিয়ারিংটা তুমি দিতে পারছো না, ফ্যানের নিচে যে অংশটা থাকে এই বিয়ারিংটা সেখানে ঢুকে একদম ঢুকে যাবে, একদম মানে শক্ত যদি তুমি হিট দাও নর্মালি এখানে একটু, তাহলে এটাতে ওই হিটে এক্সপ্যান্ড করলে শব্দ ঢুকে যায়, তখন তুমি ঢুকাবে মানে এই ফাটা বেরিয়ে আমার কাছে হিট গান ছিল না, আমি দোকান থেকে আমি অনেক চেষ্টা করছি, এত শক্ত ছিল যেটা বের হচ্ছিল, পরে ওখান থেকে এটা তো সেফটি কনসিডারেশন। হ্যাঁ, কারণ না হলে ধরে রাখবে। হ্যাঁ, ব্যাস লাভ করে। তুমি যখন এখানে এভাবে কাটাচ্ছ, এই কয়েকটা নিচ দিয়ে যদি তুমি ওটা ভাবে কাটো, তো এখানে এটাকে এখানে পেঁচাইলাম, এটাকে এভাবে পেঁচাইলাম, ঠিক আছে? পেঁচানোর পর লাস্ট যে ক্যাচটা আসলো, লাস্টটা দিয়েছে এখানে, তাহলে এখান থেকে উঠে যেতে পারবো না, এটা হয়ে গেল। এইটা এই পোর্শনটুকু এক ধরনের হবে, এক রকম এই পোর্শনটুকু এক ধরনের, পাশের পোর্শনটুকু স্যার আমরা এই মোটা তারে এই তারের বেস নাম্বার তুমি চাইলেই চেঞ্জ করতে পারবে, কারণ নাম্বার অফ ট্রান্স তোমাকে ফিক্স, এতগুলো ট্রান্স দিতেই হবে। সো মোটা তার দিলে অতগুলো ট্রান্স তুমি দিতে পারবে, কম দিতে হবে, সেক্ষেত্রে ক্যামেরা ক্যাপাসিটিটা কমে যাবে। স্যার এই যে তার আমি কেটে দিন মোটা করে দিন, এইটা কাটাবার করে মোটা করে দিয়ে দিন, তাহলে তো বলো না কয়েল নীতি অনুসরণ করবে না, একটা কয়েলকে যত বেশি পেঁচাইবা ওই কয়েলের ইন্ডাকটেন্সের মান কত বাড়বে, সে কত বড় ম্যাগনেট তৈরি করবে, বুঝছো না? তো তুমি অনেকগুলো প্যাচ একবার দিয়ে মোড়াই দিবে, বুঝছো? তাহলে কারেন্ট তো আর ওঠা যাচ্ছে না। স্যার এটা যেমন এখানে যে তারটা এখানে না ট্রান্স রেশিও ফিক্স। সো এখানে তুমি 200 পেজ দিলে, ওখানে কি 100 পেজ দিবে? না, হবে না, 200 দিতে হবে। নাম্বার অফ ট্রান্স ইজ অলওয়েজ ফিক্সড। এটা বেসড অন ডিজাইন তুমি ডিসাইড করে ফেলেছো যে এখানে কতগুলো ট্রান্স নাম্বার আমি দিব, তার উপরে ভোল্টেজ নির্ভর করে এখানে কারেন্ট করে কত ভোল্ট দিব, নরমালি তারের ক্যাচের উপরে ভোল্টেজ নির্ভর করবে। আমার সাপ্লাই এবং তারের সে যদি কথা বলছি কোন দাঁড়ায় ভোল্টেজ প্রোভাইড না করতে পারে, আমি এমন ভোল্টেজ দিব যেটা আপনি প্রোভাইড করতে। স্যার এই যে টপিক এটা তো মেকানিক্যাল সাইড, এটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, ইলেকট্রোমেকানিক্যাল। স্যার আমরা এই মেকানিক্যাল শক্তিটারে মেকানিক্যাল শক্তিতে কনভার্ট তো মেকানিক্যাল আমরা এই যে টোটাল যে ক্লাসগুলো আমরা হচ্ছে এই ছোট ছোট করে টাকা যে টাকার ভিতর দিয়ে নিয়ে এটা এর জন্য কি করব, আগে এই যে ফাইবারটা একটু বড় করে দেওয়া, আমি যখন পেঁচাই রাউন্ড করা, আমি হওয়ার সুযোগ নেই, জড়ানোর সুযোগ নেই, এইরকম করে দেওয়া থাকবে। তো আমি যখন ঘোরাবো তারপর ওখানে দিয়ে যাবো। যারা দোকানে ফ্যান বানায় তারা কি মানে কিভাবে শিওর হয়েছে দুই পাশে 200 আছে? ফ্যান কয়েল পুড়ে গেছে, ফ্যান কয়েল পুড়ে গেছে, এখন মাথায় মারতে চাচ্ছে। তার জন্য প্রথম কাজ হচ্ছে ফ্যান কয়েলটা খুলে নেওয়া, খোলার আগে হচ্ছে ক্রস সেকশন করে ফেলবো, কেটে ফেলবো, পুরো কয়েল কেটে ফেলবো, কেটে ফেলার পর মাথাটা বের করবো। এটা সব কোনো উপায় নেই, ইন্ডাস্ট্রি হিসেবে আলাদা ইন্ডাস্ট্রি হিসেবে জানে একটা পড়ে গেছে এই পাঁচটা পড়ে গেছে তাহলে আমার পুরোটাই খুলে যদি কোনো পাশে
পার্সিয়াল একটা পাশ খুলে গেছে, তাহলে ওইটাকে খুলে ফেলো, ও পিছনে যে পার্টটা আছে না ওই পার্টটার সঙ্গে আরেকটা করে দিয়ে জোড়া দিয়ে ফিক্স করে দাও। এইটা কিন্তু সুপার এনামেল কপার, কি বললাম সুপার এনামেল কপার, দেখতে কপারের মতো মনে হচ্ছে, এতে কানেকশন দাও, এখানে কানেকশন কপার, এই পুরো ইনস্টলেশন দেয়া আছে। হ্যাঁ, এর মাথাটা শুধু সরানো আছে, কানেকশন দেওয়া। সো এইগুলো তারের ক্ষেত্রে যখন কানেকশন করি তখন মাথাটা সোল্ডার দিয়ে মাথাটা বসিয়ে যাতে ওই সুপার এনামেলটা উঠে যায়। সোল্ডার সোল্ডারিং আয়রন দিয়ে যেটাকে জোড়াল সেটা হচ্ছে হিট গান, হিট দিয়ে ওই হিটটা দিয়ে মাথায় দিয়ে লাগে। তোমাদের একটা কোর্স শুরু হয়েছিল বোধহয়, সোল্ডারিং এর উপর একটা কোর্স শুরু হয়েছিল, তোমার কি না আমাদের করা আছে। এই এটা দেখতে কি কোনো কঠিন কোনো কিছু না, ইজি একটা জিনিস। আমি যদি এই একটা পোকা বানাই দিতে পারি, ফাঁকা একটা পোকা বানাই দিতে সিস্টেম করতে পারি, ইলেকট্রিক্যাল কানেকশন কিন্তু এখন ব্যাপারই না। সো একটা ফ্যান, একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, তোমার বাসা বাড়িতে যদি পানি উঠেছে সেটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন। সবগুলো ওয়ার্কিং প্রিন্সিপাল এবং কয়েলের জন্য এক। এইটা যখন কানেকশন দেই তাহলে একটা কেস না নিচে একটা কেস হলো তো না পার্টটা পুরো জানবে না। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে এই হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে এই নিচে বিয়ারিংটা বলবে না স্যার, এই বিয়ারিং সবসময় এই ফিক্স থাকে, এই ফিক্স থাকে এই বিয়ারিংটা বলে না স্যার এখন কানেকশন দিয়ে বিয়ারিংটা না না বিয়ারিং বলে এই যে পোকাটা ব্যবহার করবো ফাঁকা যেটা একটু ঢোকাবো ওইটা কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট আছে না, ওটা কিন্তু নর্মাল না, লোহার বলবো ওখানে পার্মানেন্ট ম্যাগনেট আছে, তুমি ধরে দেবে। সো এই তো যখনই দিবা তখন ওইটা আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে ও ধরার চেষ্টা করবে, ও ধরার চেষ্টা হ্যাঁ এটা ওইটা নিয়ে আসলে ভালো। ওটা যখন ওই ইনসার্ট করি ওই সেই পার্মানেন্ট ম্যাগনেটের ভিতরে রেখে ইনসার্ট, যখন এখানে রোটেটিং ম্যাগনেট ফিল্ড জেনারেট হয়, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় তখন এই বিয়ারিংটা সহ ঘুরতে থাকে, ইয়ে করে না কখনো এই পার্ট স্পেস থাকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে এটা কাজ করে, ইলেকট্রিক্যাল কানেকশন দিয়ে রোটর তাকে বলবো আমি রোটর যে ঘুরছে আইডল সময় স্টেটর, ঠিক আছে এটা স্টেটর ওটা রোটর, তার মানে ওই টোটাল কয়েলটা কিন্তু এই পুরো 15টা মিলে টোটাল একটা কয়েল, টোটাল একটা কয়েল, এখানেও টোটাল একটা, তার একটাকে কমন করে ভিতরে রেখে দেই আর দুইটাকে বের করে আনি, স্টার্টিং এর সাথে একটা সিরিজে একটা ক্যাপাসিটর লাগিয়ে দেই, ওই ক্যাপাসিটরের অপর মাথার সাথে এই কানেকশনটা ব্যাস হয়ে যাবে। সো ফ্যান বেরিয়ে আর কোনো কিছু মনে হয় আছে সেটা তো কিচ্ছু নাই, শুধু এইটাই হচ্ছে মেইন। হতে পারে কি এই বিয়ারিং এর সাথে কোনো জ্যাম হয়ে গেছে, ফ্যান বেরোচ্ছে না অথবা ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে অথবা একটা পার্ট পুড়ে আছে কোনো কারণে, নিয়ে আসতে কোনো পুড়ে ওই পার্টটা কেটে কোনো যদি এই পার্টটা শুধু এই পোর্শনটা পুড়ে যায় পুড়বে, কারণ এটা বসে পুড়ে আছে না, পুড়ে গেলে তো এই স্টার্টিং পয়েন্টের কানেকশন থাকবে না, তখন কিন্তু ঘুরবে না, পুড়ে গেলে এর ভিতরে কারেন্টটা যাচ্ছে না। সো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটাকে আমি ঠিক করছি তত সময় লাগবে, তখন এটা কেটে দেবো, নাম্বার অফ টার্নস দেবো, নাম্বার অফ টার্নস দেবো, নাম্বার অফ টার্নস দেবো এর বিএস নাম্বার দেবো যে কত মোটা, তারপরে জোড়া দিয়ে ওটাকে ঠিক আছে। হ্যাঁ যিনি জেনে ফেলে তাদের খুব ইন্টারেস্ট থাকে, এই জিনিসে ইন্টারেস্ট থাকবে না কিছুই নেই, জাস্ট তোমাকে একটু জানানোর জন্য একটু বোঝানোর জন্য। এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু একটা ইলেকট্রিক্যাল সার্কিটের ভিতরে এই ঘটনাটা ঘটছে, তাই না? ইলেকট্রিক্যাল সার্কিট তো আমরা পড়তেছি, ইলেকট্রিক্যাল সার্কিট তো আমরা পড়তেছি, সার্কিট ছাড়া কোনো কিছুই হবে না, তোমাকে সার্কিট পড়তেই হবে তুমি যেখানেই যাও না।
ঠিক আছে, আমরা আমার হাতটা নোংরা করে ফেলছি আমি, সমস্যা নেই। বানাও একটা পুরনো ফ্যান, পুরনো ভাঙা ফ্যান কিনে 400-500 টাকা দিয়ে, পরে যখন তোমরা সেকেন্ড সেমিস্টার শুরু স্যার, আমার রুমের একটা চার্জার লাইট ছিল, তো গতকালকে হচ্ছে আপনার মানে লাইটটা তোমাদের সবার একটা সোল্ডারিং আয়রন, একটা মাল্টিমিটার থাকা উচিত এখন থেকে। একটা পিসি, একটা সোল্ডারিং আয়রন, একটা মাল্টিমিটার। একদম আমার মাল্টিপ্লাগ সব কাজ পুরাই গেছে। তোমাদের কানেকশনগুলো দেওয়ার ভুল হতে পারে। বাসা বাড়িতে যে প্যারালাল কানেকশন, এইটা ল্যাবে, আগামীকাল তো ল্যাব আছে, তুমি একটু ল্যাবে দেখানোর চেষ্টা করো। হ্যাঁ, বলো। আমি তোমাকে কালকে শেখাই, তারপর ট্রাই করো। আমার দেখি আজকে আমি কয়েকটা সুইচ বোর্ড কিনতে পারি কিনা। দেখো প্যারালাল কানেকশন দেওয়া যত সহজ ভাবছো, বাসা বাড়ির সার্কিট বোর্ডে কিন্তু আগেই না শিখে ট্রাই করিও না, কারণ এটা হচ্ছে অনলাইনে কাজ করতো, তুমি সার্কিট ব্রেকার দিয়ে দিতাম হয়তো সার্কিট ব্রেকার ফেলে দিতাম। আচ্ছা, আমরা আমাদের একটু পড়ালেখায় ফেরত আসি, ঠিক আছে? তোমাদের আজকে কোনো ক্লাস আছে? আর আমার এক্সট্রা ক্লাস করতে হবে। হ্যাঁ, লাঞ্চ ব্রেক, লাঞ্চের পরে নিব। আজকে না পরীক্ষা চলে আসছে না? আজকে হচ্ছে মেশ অ্যানালাইসিস দেখাবো, কারণ আমি ইকুইভ্যালেন্ট, আচ্ছা নোড অ্যানালাইসিস দেখাবো। যাও, প্রথম নোড অ্যানালাইসিস। নোড অ্যানালাইসিস একটা না 2 ঘন্টা ক্লাস নেব এখন। হ্যাঁ, একটা না 2 ঘন্টা ক্লাস নিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? স্যার ব্রেক লাগবে স্যার, ঠিক আছে, স্যার ব্রেক তো আচ্ছা ঠিক আছে, আমি লিখতেছি বাকিটা। তাহলে আমাদের যেটা হচ্ছে, তোমরা চাইলে অ্যাসাইনমেন্টটা পরে জমা দিতে পারো, তবে যদি কেউ মনে করো যে আমি অনেক ভালো করতে চাই, সেটা আগেই করে ফেলো। জি পোর্টালটা নিয়ে ভিডিও সিআরকে তুমি আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমি দেখাচ্ছিলাম ক্যাপাসিটর কি জিনিস, ক্যাপাসিটর কি কাজ করে এবং এর ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখানোর চেষ্টা করছিলাম। ক্যাপাসিটর আসলে কিছুই না, দুইটা মেটাল প্লেট নেই, দুইটা মেটাল প্লেটের মাঝে ফাঁকা জায়গা রেখে দিই। ক্যাপাসিটরের যে ইকুয়েশনটা শুরুতে ছিল সেটা হচ্ছে C = Q/V, C = Q/V অথবা C = F/K/D। ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড। ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশন দেখেছিলাম I = C dV/dt। এই ইকুয়েশন পুরো ঢালাও মনে রাখতে হবে, একটু পরে আমার লাগবে, আমি একটা অ্যানালাইসিস করব এখন। ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশন হচ্ছে I = C dV/dt। এই ইকুয়েশন থেকে আমি বলছিলাম যে যদি ভোল্টেজের চেঞ্জ না থাকে তাহলে ক্যাপাসিটরের ভিতরে কোনো কারেন্ট যাবে না। সেক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যে ডিসি তে ক্যাপাসিটর ওপেন, আর যেহেতু যদি dV/dt কোনো এসি সাপ্লাই দেই তাহলে সেখানে ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট থাকতে পারে। ওকে, এটা ছিল ক্যাপাসিটরের ভোল্টেজের ইকুয়েশন। সো কারেন্টের ইকুয়েশন একবার ঢালাও মুখস্থ, I = C dV/dt। এটা কোথা থেকে পাইছিলাম? C = Q/V, এই ইকুয়েশন থেকে ড্রাইভ করছিলাম। ওকে, আচ্ছা, ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে V = 1/C I dt প্লাস VT0। T0 হচ্ছে VT0 হচ্ছে ইনিশিয়াল স্টোরড ভোল্টেজ। ইনিশিয়ালি তার ভিতরে কি পরিমাণ ভোল্টেজ ছিল আমি জানি না, যেহেতু তাই একটা পার্ট লিখে দিয়েছি যে ইনিশিয়ালি কতটা ভোল্টেজ আছে এবং চার্জ দেওয়ার পরে কতটুকু ভোল্টেজ আসলো। সো এটা T0 থেকে T পর্যন্ত, ইনিশিয়াল টাইম থেকে ফাইনাল টাইম পর্যন্ত। এটা ছিল কারেন্টের ইকুয়েশন, এটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন। কারেন্টের ইকুয়েশনের ক্ষেত্রে আমি বলছিলাম যদি কারেন্ট এদিকে থাকে এদিকে টাইম থাকে তাহলে ইকুয়েশনটা এরকম হতে পারে।
এরকম অ্যাড্রাপ্টলি চেঞ্জ হতে পারবে। আর ভোল্টেজের ইকুয়েশন বলছিলাম, যদি ভোল্টেজের ইকুয়েশন এটা হয় তাহলে গ্রাফটা এরকম কন্টিনিউয়াস ফাংশন হবে, কন্টিনিউয়াস ফাংশন। এই কটা জিনিসই করেছি, এবার এটা কিছু দেখি নাই। আচ্ছা, এখন দেখি এই ক্যাপাসিটরের একটা এখানে একটা অ্যানালাইসিস দেওয়া আছে যে ক্যালকুলেট দ্য চার্জ স্টোর অন এ 3 পিকোফ্যারাড ক্যাপাসিটর উইথ 20 ভোল্ট অ্যাক্রস। হ্যাঁ, একটু বড় এখানে হয়তো হচ্ছে না, আমি এটাকে একটু বড় করা উচিত ছিল, আমার পিছন থেকে দেখা যাবে। এখানে বলছে একটা 3 পিকোফ্যারাডের একটা ক্যাপাসিটর আছে, এর এগেইনস্টে 20 ভোল্ট আমি সাপ্লাই দিয়েছি, তাহলে ওই ক্যাপাসিটরে কি পরিমাণ চার্জ স্টোর হলো তুমি ক্যালকুলেট করো। তাহলে C = Q বাই V, C = Q বাই V, তুমি V এর মান জানো, Q এর মান জানো, তাহলে অবশ্যই এখান থেকে একবারে কত কুলম্ব চার্জ স্টোর হলো সেটা তুমি বের করতে পারবে। সোজা, রুলস জানলে এগুলো কোনো ব্যাপার না, ম্যাথমেটিক্স হচ্ছে রুলসের উপর চলে, ঠিক আছে। এরপরে বলছে ফাইন্ড দ্য এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। এরপর বলছে ক্যাপাসিটর কি পরিমাণ এনার্জি স্টোর করলো, ওই পরিমাণ চার্জ স্টোর করলে কি পরিমাণ এনার্জি স্টোর করলো, W = ½ CV স্কয়ার অথবা Q স্কয়ার বাই C। সো W ক্যাপাসিটর কি পরিমাণ চার্জ এনার্জি স্টোর করে = ½ CV স্কয়ার, এরকম, তাই তো। আর হচ্ছে Q স্কয়ার বাই C নাকি, দেখি এটা ভুলে গেছি, Q স্কয়ার বাই 2C, Q স্কয়ার বাই 2C। সো আমি চার্জ বের করে ফেলেছি, ক্যাপাসিটরের মান জানি, সো কি পরিমাণ এনার্জি স্টোর করতে পারবে সেটাও বের করতে পারি। এই ধরনের ছোট ছোট তুমি একটা অ্যানালাইসিস নিজে বোঝার জন্য করতে পারো, ঠিক আছে। এর পরের ইকুয়েশনটা এখানে দেখো, এখানে বলছে যে একটা 5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর আছে, কি বলছে 5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর আছে, যার এগেইনস্টে ভোল্টেজের একটা ইকুয়েশন দেয়া আছে টাইমের সাপেক্ষে, কন্টিনিউয়াস টাইমের সাপেক্ষে একটা ইকুয়েশন দেয়া আছে। এখন বলছে ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু ইট, এর মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা তুমি বের করো। তাহলে কারেন্টের ইকুয়েশন কি, I = C dV/dt, তার মানে ভোল্টেজ ইকুয়েশনকে একবার ডিফারেনশিয়েট করলেই দেখো I = C dV/dt, ভোল্টেজ ইকুয়েশনকে ডিফারেনশিয়েট করছে, ডিফারেনশিয়েট করে যা আসছে তাই। স্যার ক্যাপাসিটর কি এইভাবে থাকবে স্যার? এটা স্কিপ করলে হবে স্যার? দেখি ক্যাপাসিটর ইন্ডাক্টর না হলে রিয়েল সার্কিট তৈরি করা সম্ভব না। আমি যখন RLC সার্কিট পড়াবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনুইন সার্কিট, এখন যা পড়াচ্ছি তা খেলনা সার্কিট মনে হতে পারে তোমার কাছে। জেনুইন সার্কিটে ক্যাপাসিট্যান্স থাকবে না, ইন্ডাক্টেন্স থাকবে না, এটা হতেই পারে। এইখানে একটু দেখি, জাস্ট আমাকে একটু ফলো করো, একটু ফলো করতে এমন কোনো কিচ্ছু না, তুমি খুব মজা পাবে জিনিসটা দেখো। তোমাকে জাস্ট বলে দেওয়া হয়েছে, দেখি মজা পাও কিনা, দেখি মজা পাও কিনা, ঠিক আছে, ভয় লাগার কিছু নেই, একদম ইজি। তাহলে কারেন্টের ইকুয়েশন জানি, ভোল্টেজের ইকুয়েশন জানি, এনার্জির ইকুয়েশন জানি, ক্যাপাসিটরের ইকুয়েশন কিন্তু আমি জানি। এখন একটা অসিলোস্কোপ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চোখ, আমি ইলেকট্রন দেখতে পারি না কিন্তু অসিলোস্কোপের সিগন্যাল দেখতে পারি, তাই তো। একটা অসিলোস্কোপে একটা ক্যাপাসিটরের একটা সিগন্যাল আমি দেখতে পাচ্ছি, এটা একটা ভোল্টেজের সিগন্যাল। ক্যাপাসিটরের একটা সিগন্যাল দেখেছি অসিলোস্কোপে, খেয়াল করো। এই সিগন্যালটা তুমি একটা মনিটরে দেখছো, মানে এখানে যেরকম মনিটর, এই মনিটরে একটা সিগন্যাল তুমি দেখতে পাচ্ছ। এখানে এই সিগন্যালের ওয়াই অ্যাক্সিসে দেওয়া থাকবে ক্যাপাসিটরের ভোল্টেজ, আর এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম। এর ম্যাক্সিমাম পয়েন্টের ভ্যালু দেয়া আছে 50, মিনিমাম পয়েন্ট দেয়া আছে -50। এই গ্রাফ থেকে বলছে যে এই ক্যাপাসিটরের এই গ্রাফ থেকে এর ভোল্টেজের ইকুয়েশন কেমন হবে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটা হচ্ছে ফিগার দিয়ে বোঝাচ্ছি, এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কেমন হবে সেটা বের করো। আর সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে এই ধরনের ভোল্টেজ তুমি যে ক্যাপাসিটরে দিছো সেটা কত ক্যাপাসিটর, 200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, অর্থাৎ 200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর তুমি এই ধরনের ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, সেই ভোল্টেজের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দাঁড় করাইতে হবে। সেই ইকুয়েশন থেকে এই ক্যাপাসিটরের বিরুদ্ধে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করার পরে সেই গ্রাফ থেকে তোমার কারেন্টের গ্রাফটা ড্র করতে হবে। কথা পরিষ্কার? আমার
200 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর আছে, তার এগেইনস্টে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি। ভোল্টেজটা দেখতে কেমন? এমন সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এসি ভোল্টেজ অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে এই এসি ভোল্টেজের এর তো গ্রাফ, এই গ্রাফের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দাঁড় করাইতে হবে। সেই ইকুয়েশন থেকে আমার কারেন্টের ইকুয়েশন বের করতে হবে। সেই কারেন্টের ইকুয়েশন থেকে এই ভোল্টেজের জন্য কারেন্টের গ্রাফ কেমন হবে সেটা বের। আমি চাইলে এই দুইটাকে অসিলোস্কোপে দেখতে পারি, কিন্তু আমি অসিলোস্কোপে দেখার আগে নিজে নিজে একটু প্র্যাকটিস করে দেখতে হবে যে গ্রাফটা কেমন হয়, অসিলোস্কোপের সাথে আমার ক্যালকুলেশন মেলে কিনা সেটা ভেরিফাই করা যায়। বুঝাইতে পারছি? এই দুইটা ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই আমি অসিলোস্কোপে দেখতে পারবো, কিন্তু আমি এখন হাতে হাতে করে দেখতে যাচ্ছি যে অসিলোস্কোপের সাথে আমার রেজাল্ট মেলে কিনা। ঠিক আছে, তাহলে প্রথমে সবাই এই গ্রাফটা ড্র করো এবং গ্রাফ থেকে কিভাবে ইকুয়েশন বের করা যায় প্রথমে আমি এটা দেখাবো। আমি ম্যাথমেটিক্স করাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নাই পড়াই, ঠিক আছে, ম্যাথমেটিক্স পড়াই এখন। তো গ্রাফটা ড্র করো। হ্যাঁ, বোরিং লাগবে তো ম্যাথমেটিক্স করো, একদম ইজি। একদম ইজি রে বাবা। ডান, এটা গ্রাফ, এটা এখানে আছে 0, এটা একটু এখানে দিলে ভালো। যা চোখে দেখা যায় তা কিন্তু ম্যাথমেটিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, জানো তো? ফিজিক্যাল ওয়ার্ল্ডে যা কিছু চোখে দেখা যায় সব ম্যাথমেটিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ম্যাথমেটিক্স এতটা শক্তিশালী। ম্যাথমেটিক্স মানে সে নিয়ম করে না, বল। এসি ওকে একটু ডাক দাও। এই যে ম্যাক্সিমাম ভ্যালু, এই ভ্যালুর একটা নাম আছে, এটাকে বলে পিক ভ্যালু। ম্যাক্সিমাম যে ভ্যালু, এই ভ্যালুটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে বলা হচ্ছে পিক ভ্যালু। অর্থাৎ এই সিগন্যালের পিক কত? বলি না মাউন্ট এভারেস্টের পিক, এটা হচ্ছে সিগন্যালের পিক। এই পিক কত আছে? 50 ভোল্ট। আর নিচের পিক কত আছে? -50 ভোল্ট। ঠিক আছে, এখন এই গ্রাফটাকে দেখার পরে আমি ভিজুয়ালাইজ করছি, তাহলে দেখবো এই গ্রাফে কোথায় কোথায় চেঞ্জ আছে। দেখলাম এই এসিটা একটু কমাই দাও, আমি বন্ধ করে দেব। দেখো এই গ্রাফটা এখান থেকে এই পর্যন্ত একই লাইনে আছে, তো এইটা একটা সেগমেন্ট হওয়া উচিত। তাহলে এরপর একটা অন্য শেপ আসছে, এইখান থেকে এই পর্যন্ত 0 থেকে 1 পর্যন্ত একটা শেপ পাবো, 1 থেকে 3 পর্যন্ত দেখো একই শেপ, একই স্টেপ লাইন। আবার 3 থেকে 4 পর্যন্ত একই স্টেপ লাইন। সো একটা, দুইটা, তিনটা রিজন আছে এই গ্রাফে। এইটা দেখার পরে তোমাকে নিজে নিজে আইডেন্টিফাই করতে হবে। সো সবগুলো রিজন আমরা আইডেন্টিফাই করছি। এখন এই গ্রাফটা যে তৈরি হয়েছে, কি দিয়ে তৈরি হয়েছে? কোনো বক্ররেখা দিয়ে তৈরি হয়েছে নাকি কোনো সরল রেখা দিয়ে তৈরি হয়েছে? সরল রেখা দিয়ে তৈরি হয়েছে। এই গ্রাফটা পুরাটাই সরল রেখা দিয়ে তৈরি হয়েছে এবং এই সরল রেখাটা 3 ভাগে ভাগ হয়েছে। এখান থেকে এই পর্যন্ত এক ধরনের সরল রেখা, এখান থেকে এই পর্যন্ত এক ধরনের সরল রেখা, এখান থেকে এই পর্যন্ত আরেক ধরনের সরল রেখা। সো আমি যদি 3টা সরল রেখার ইকুয়েশন বের করতে পারি তাহলে এই গ্রাফটা বের করা হয়ে যাবে। ঠিক আছে, এখন শুরুতে সরল রেখার সমীকরণ কেমন ছিল? y = mx + c, y = mx + c। এখানে y কি? v, x কি? t। কারণ y এক্সিসে v রাখছি, x এক্সিসে t রেখেছি, আর কনস্ট্যান্ট হচ্ছে c। এতটুকু ক্লিয়ার? তার মানে এই গ্রাফের ক্ষেত্রে 3টা সরল রেখার ইকুয়েশন আমাকে দাঁড় করাইতে হবে। ইকুয়েশনগুলোর প্রথম পার্টে 0 থেকে 1 সেকেন্ডে এক ধরনের সরল রেখা পাবো, 1 থেকে 2 পর্যন্ত আরেক ধরনের সরল রেখা পাবো, সরি 1 থেকে 3 পর্যন্ত আরেক ধরনের সরল রেখা পাবো, 3 থেকে 4 পর্যন্ত আরেক ধরনের সরল রেখা পাবো। ডান? এই 3টা সেগমেন্ট ক্লিয়ার? এখন এই 3টা সেগমেন্টের ইকুয়েশন আমি বের করার চেষ্টা করব। আমার মেইন ইকুয়েশন এই পয়েন্ট, ঠিক আছে? এখন আসি মেইন গ্রাফে আসি। দুইটা বিন্দু থাকলে তার সরলরেখার ইকুয়েশন আমি বের করতে পারি। দুইটা বিন্দু যদি আমি জানি, দুইটা বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ লেখার নিয়ম কি? x = x1
ডিভাইডেড বাই x1 - x3 এরকম। হ্যাঁ আমি ওই রুলসে যাব না, আমি এই রুলস দিয়ে বের করব। y = mx + c। এখন যদি আমার ঢালের ইকুয়েশন আসি, এটা হচ্ছে স্লোপ, m হচ্ছে স্লোপ, এই ইকুয়েশনটা কি ধরনের ঢাল নিয়ে উঠছে আমি যদি ঢাল বের করতে পারি তাহলে কিন্তু হবে। আগে ঢাল নির্ণয় করতে হবে। ওকে, সো m হচ্ছে আমার ঢাল, দুইটা বিন্দু যদি থাকে তার ঢাল, এই বিন্দুটা কত 0 0, এই বিন্দুটা হচ্ছে 0 0, এই বিন্দুটা হচ্ছে 1 150, দুইটা বিন্দু তো। সো দুইটা বিন্দু থাকলে তার ঢাল আমি এখন বের করতে পারবো যে কত স্লোপে সে উঠছে। ঠিক আছে তো, আমার দুইটা বিন্দু আছে, তার আমি ঢাল বের করতে পারবো। সো এর 50, ঢালের সূত্র হচ্ছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, এটা হচ্ছে ঢালের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে ঢালের সূত্র, প্লাস মাইনাস যা পরে দেখছি। ওকে, তাহলে y2 কত, এখানে y2 কত, ওই যে এটা মাইনাস 50 প্লাস 50, সো 50, y1 কত 0, x2 কত 1, x1 কত 0, তার মানে হচ্ছে 50। সো এই যে ইকুয়েশনটা উঠছে, এই ইকুয়েশনের ঢাল হচ্ছে 50, এই ইকুয়েশনের ঢাল হচ্ছে 50। তাহলে আমি যদি এই ইকুয়েশনটাকে এখন এইভাবে লিখি, vt = 50t + c, আমার কি ভুল হবে? তোমার কি ভুল হবে? তোমরা কিন্তু পাশে পাশে এই লেখাগুলো লিখে রেখো, পাশে পাশে ঢালের ইকুয়েশনটা লিখে রেখো, নাহলে কিন্তু ভুলে যাবে। আমার কি ভুল হবে? এই ইকুয়েশনে গিয়ে এই গ্রাফটা আমি ডেসক্রাইব করতে পারবো না, যে কোনো পয়েন্টের মান আমি এখন বের করতে পারবো। পারবো কি? তোমার মাথায় এখনো সিটা তোমার একটা ভ্যালু আছে, সির একটা মান এখনো ক্যালকুলেট আমি করি নাই, আমাকে সি বের করতে হবে। হ্যাঁ, মূল বিন্দুগুলো তো সহজ হয়ে 0 হয়ে যাবে, কিন্তু সেটা কিভাবে হলো সেটা দেখাবো। যেটা মূল বিন্দু দিয়ে গেছে, মূল বিন্দু তো এখানে হবে 0 আবার বোঝাবো। স্যার এখানে আমার তো মান যেটা 0 0 মান একটা পয়েন্ট জানি, তাহলে আমি b আর t কে যদি 0 বসাই তাহলে সেটা তাহলে এক্স্যাক্ট এটাও বসাতে পারি অথবা ওটাও বসাতে পারি, একটা দুইটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট বসাতে। সো প্রথমে কি করলাম, এই ইকুয়েশনে দুইটা পয়েন্ট আমার জানা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের মান জানি, এই পয়েন্টের মান আমি জানি, দুইটা পয়েন্টের পরে এই ইকুয়েশনের ঢাল নির্ণয় করলাম। ঢাল নির্ণয় করার জন্য হচ্ছে y2 - y1 x2 - x1 গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি এর ঢাল হচ্ছে 50, সো এর ঢাল হয়েছে আমার 50। সো এখন এই ইকুয়েশনটাকে যদি আমি জেনারিক ওয়েতে লিখতে চাই, স্পেসিফিক না লিখে জেনারিক ওয়েতে, তাহলে এটা হচ্ছে vt ভেরিয়েবল টাইমের সাপেক্ষে = 50t + c। এটা হচ্ছে আমার এইখান থেকে এই পর্যন্ত ইকুয়েশন। এখন c এর ভ্যালু বের করার জন্য, তুমি দুইটা পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করছো না, তুমি যে কোনো একটা পয়েন্টের মান এখানে বসিয়ে দাও। t = যদি 1 নাও, তাহলে vt মান কত? t = যদি 1, vt মান কত? যখন t = 1, t এই গ্রাফ থেকে t যখন 1, v এর মান কত? 50। এখান থেকে তো 50, t এই গ্রাফটা তাই বলে 1, 50, x এ 1, y তে 50। সো যখন 1 এ আসে তার উপরে কত আছে? 50। সো আমি যদি এই পয়েন্টটাকে এখানে ইনসার্ট করি, তো t এর মান নিব হচ্ছে, t এর মান 1, তখন vt এর মান 50। সো 50 * t এর মান 1 + c। সো c কত? সো কনস্ট্যান্টের মান হচ্ছে 0। সো এই ইকুয়েশনটা এখন সম্পূর্ণ হয়ে গেল, এই ইকুয়েশনটা এখন সম্পূর্ণ হয়ে গেল, vt = 50t। ডান, প্রথম সরলরেখার ইকুয়েশন বের করা শেষ। ঠিক আছে, বুঝাইতে পারলাম? এখন দ্বিতীয় সরলরেখার জন্য একই ক্যালকুলেশন, সেম ভাবে ক্যালকুলেট করতে হবে, কোনো আলাদা কোনো রুলস নেই। ওকে, তো এখানে আমার পয়েন্ট, এই পয়েন্ট কত, এই পয়েন্ট কত, কোঅর্ডিনেট কত? 3 -50, 3 -50। প্রথমে ঢাল বের করতে হবে, প্রথমে ঢাল বের করতে হবে, কত হয়? প্রথমে ঢাল বের করলে যে কোনো একটা পয়েন্টের মান বসাও এখানে, -50 আছে। হ্যাঁ -50 এক্স্যাক্টলি। সো m যদি এখন বের করি,
m যদি এখন বের করি -50 y2 -50 y1 কত প্লাস 50 এইখান থেকে এই পর্যন্ত আসছে না, সো এটা y2 এটা y1, সো -50 -50 এটা কিন্তু আমার সূত্রের মাইনাস। সো x2 কত, x2 হচ্ছে 3 x1 1, তাহলে হচ্ছে -100 ডিভাইডেড বাই 2, -100 ডিভাইডেড 2, সো m এর মান কত 50 -50 বিপ্রজিৎ মাথা যাচ্ছে -50। তাহলে এই ইকুয়েশনটাকে নতুন করে আবার লিখতে হবে। ইকুয়েশনটা কেমন হলো, vt -50 প্লাস c। এই সরলরেখার জন্য আমার ইকুয়েশনটা হবে এরকম, vt -50 প্লাস c। ডান। তাহলে এখন c এর ভ্যালু কত, এখন তার মূল বিন্দু আমি না, এখন c এর ভ্যালু আলাদা হবে। যে কোনো একটা কোঅর্ডিনেটের মান এখানে বসিয়ে দাও। তুমি প্রথমটাই নাও 1,50 1,50 যদি বসাও 1 এর সময় 50, 1 যখন ছিল vt এর মান কত, t এর মান যখন 1 vt এর মান কত 50 -50 into 1 plus c এর মান কত 100 প্লাস এটা মাইনাস পাশে নিয়ে আসলাম প্লাস 100। তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে, এটা উপরে লিখি vt = 50t, এইটা হবে এখানে 100 প্লাস না মাইনাস 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এইটা দিয়ে হচ্ছে উপরেরটা ইন্ডিকেট করে, এটা দিয়ে হচ্ছে এই পাশেরটা ইন্ডিকেট করে, এর পরেরটা দেখি কি হয়। ঠিক আছে, এই অংশটা এখানকার কোঅর্ডিনেট কত 4,0, এখানকার ঢাল কত দেখো, কেউ একজন আমাকে ঢাল বড়, ঢাল কত হয়, ঢাল 50, এটারও ঢাল 50 হবে। ঢাল 50 কেন হবে, m যদি বের করি y2 কত 0, y2 কত 0, x2 কত y1 কত, এটা y2 এটা y1, এটা y2 এটা y1, হ্যাঁ 50 এর ওখানে t এর মান 3 হবে না, কোন জায়গায় উপরেরটা না স্যার মাঝখানেটা 3,50, এটা হচ্ছে 4,0, আমি এটা ধরেছি শেষ বিন্দু, এটা হচ্ছে প্রথম বিন্দু। ঠিক আছে, তো শেষ বিন্দুতে কত y2 এর মান 0, প্রথম বিন্দুতে y1 এর মান কত -50, সো মাইনাসে মাইনাসে প্লাস। প্রথম বিন্দু শেষ বিন্দুতে x2 এর মান কত 4, প্রথম বিন্দুতে x1 এর মান 3, সো 4 - 3, সো 50, ঢাল হচ্ছে 50। সো এখানে হচ্ছে সে -50 নিয়ে নামলো, -50 নিয়ে নামলো, এখানে আবার +50 নিয়ে উঠলো, এটাই হচ্ছে ঢালের ইকুয়েশন। সো এখানে বসায় দাও, এখানে আবারও বসায় দাও, ইকুয়েশনটা হয়ে যাবে হচ্ছে এরকম +50t + c। এগেইন যে কোনো একটা ভ্যালু বসাই দিলে c বের হয়ে যাবে। c এর ভ্যালু কত হয় দেখি, 4,0 বসাই, 4,0 বসালে এই কোঅর্ডিনেটে 4,0 এই পয়েন্টে vt এর ভ্যালু কত, vt এর ভ্যালু কত 0 vt এর ভ্যালু 0, কোন obviously vt এর ভ্যালু 0, কারণ উপরে নাই নিচে নাই, ওই জায়গায় 0, সো vt হচ্ছে 0 আর 50t এই t এর ভ্যালু কত এখানে 4 প্লাস c, এর কত হচ্ছে c এর ভ্যালু -200 তাই নয় কি, এর বাইরে অন্য কিছু হওয়ার কথা ছিল নাকি, অন্য কিছু হওয়ার কথা ছিল পিছনে ফারুক, বোঝা যাচ্ছে একদম ইজি না, একই কাজ বারবার করতেছে। সো c এর ভ্যালু যেহেতু 200, তাহলে vt এর ইকুয়েশন কেমন হবে এখন, সো 50t - 200, 3 থেকে 4, সো এবার খেয়াল করো এই ইকুয়েশনটা এর জন্য, এই ইকুয়েশনটা এর জন্য, এই ইকুয়েশনটা এর জন্য। আমি কিন্তু ওই গ্রাফটাকে ম্যাথমেটিক্সে কনভার্ট করে ফেলেছি, ওই গ্রাফটাকে আমি ম্যাথমেটিক্সে
কনভার্ট করে ফেলেছি। তার জন্য আমি সরলরেখার ইকুয়েশন বের করেছি, ইকুয়েশন ইউজ করে। তাহলে 0 থেকে বড় 1 থেকে ছোট বা 1 এর সমান, 0 থেকে বড় 5 হবে না, এরপর হচ্ছে 3। 4 এর জায়গায় 5 হবে না, গ্রেটার দ্যান 5, কারণ আমার তো উপর সরাসরি তো আবার যাবে না। আমি যে জানি না তা ওখানে না স্যার তাহলে ওখানে শেষ। 4 পর্যন্ত যেহেতু 0, এরপর হচ্ছে t গ্রেটার দেন 4, আদারওয়াইজ 0। স্যার এখানে তো 4 ও আছে। 4 তো দিলাম, t লেস দেন আর ইকুয়াল টু দিতে পারো তুমি এখানে, চাইলে লেস দেন আর ইকুয়াল টু ইউজ করতে পারো, আমি এত ঝামেলা ইউজ করতে যাচ্ছি না, ঠিক আছে? চাইলে লেস দেন আর ইকুয়াল টু তুমি দিতে পারো, ঠিক আছে? সো t এর মান না দিলে তো শুরুতেই কি হবে? হ্যাঁ ইকুয়াল তো দিতেই হবে। দিতে হবে, আমি দিচ্ছি না। আমার এই ম্যাথমেটিক্যাল এগুলো একদম ম্যাথমেটিক্সে যখন করবো তখন একদম স্পেসিফিকলি দিতে পারবো। আমার এখানে এরকম না দিলেও আমি আপত্তি করবো না, কারণ তুমি এখানে জিনিসটা বুঝতে পারছো, এটুকু আমার এনাফ, বুঝতে পারছি। তবে t লেস দেন 3 লেস দেন অর ইকুয়াল টু এটা দিতে হবে, নিয়ম তাই। সো ভোল্টেজের ইকুয়েশন আমার ক্যালকুলেশন করা শেষ, ওই গ্রাফ থেকে ক্যালকুলেট করছি তো, তিনটা আলাদা আলাদা গ্রাফের জন্য তিনটা আলাদা আলাদা ইকুয়েশন পেয়েছি। তাহলে এই ভোল্টেজের ইকুয়েশন থেকে আমার এখন কারেন্টের ইকুয়েশন বের করতে হবে। কারেন্টের ইকুয়েশন কি বলছে? I = C dV বাই, আবার সেই একই রুলস আসবে তোমার। তাহলে একবার করে ডিফারেন্সিয়েট করতে হবে। আমার ক্যাপাসিটরের মান কত বলে দিছিলাম? 200 মাইক্রোফ্যারাড বোধহয়, 200 মাইক্রোফ্যারাড, 200 মাইক্রোফ্যারাড। সো এখন যদি চিন্তা করি প্রথমটার জন্য t 0 থেকে 1 পর্যন্ত কারেন্টের ইকুয়েশন আমি এখন বের করব। সো I = C এর মান হচ্ছে 200 × 10⁶ আমি ফ্যারাডে নিয়ে গেলাম, তারপর হচ্ছে d/dt, v এর ভ্যালু কত ওখানে? 50t, ডিফারেন্সিয়েট করতে হবে। বুঝতে পারলাম ডিফারেন্সিয়েশন কত হবে এখানে? শুধু 50 থাকবে। এই ডিফারেন্সিয়েশন কত হবে? বললো 50 থাকবে, মানে 50 এর সাথে গুণ করব। ও বললো শুধু 50 থাকবে, শিওর নাকি? 50 × t²/2, 50 × t²/2 পেকে x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। তাই এখানে ভেরিয়েবলটা কি? t, সো t কে ডিফারেন্সিয়েট করলে 1 ই হবে, t কে ডিফারেন্সিয়েট করলে 1 ই হবে। সো এটা হয়ে যাবে 200 + 10⁻⁻6 × 50 এটা কিসে আছে? এটা আমার ভোল্টে আছে। 50 যদি ভোল্টে থাকে কোনো সমস্যা নেই, 50 ভোল্টে থাকলে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? সমস্যা নেই। সো এখান থেকে আমার কারেন্টের যে ভ্যালু আসবে সেটা ঠিক আছে, যা আসবে তাই। একইভাবে 200 + 10⁻⁻6 × d dt, এটা হচ্ছে 100 - 50t। এটা করলে কত হবে? ডিফারেন্সিয়েশন কত হয়? এখানে এটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 100 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? কেন 0 হবে? হ্যাঁ, কনস্ট্যান্ট ভ্যালু ইয়া ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা যদি আমি এটা বলতাম d 100, 1 তাহলে 1 কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি? এটা হচ্ছে ফ্যাক্ট। সো 100 যদি আমি ভেরিয়েবল চিন্তা করি তাহলে 100 কিন্তু আমার এখন 1 হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমরা বুঝতে পারছো, এটার জন্য থ্যাঙ্কস। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 200 + 10⁻⁻6 × 0 - 50, যা আসে তাই আছে, যা আসবে তাই আছে। একইভাবে 50t - 200 এটাও করতে হবে, করলে আনসারটা এখানে দেয়া আছে এরকম আসবে। এখানে একটা দেখো 0 থেকে 1 পর্যন্ত 10 মিলিঅ্যাম্পস পেয়েছে, 1 থেকে 3 পর্যন্ত -10 পেয়েছে, আবার 3 থেকে 4 পর্যন্ত 10 পেয়েছে। সো এর একটা গ্রাফ যদি ড্র করি, 1 থেকে 3, 3 থেকে 4,
সো 0 থেকে 1 কত 10 মিলিঅ্যাম্পস গ্রাফ দিয়ে দাও, তারপর হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত -10 মিলিঅ্যাম্পস গ্রাফ দিয়ে দাও, আবার 3 থেকে 4 পর্যন্ত 10 মিলিঅ্যাম্পস গ্রাফ দিয়ে দাও, বাকি সময়টা 0। কঠিন কোনো কিছু না, এটা একদম ইজি জিনিস। তার মানে এইটা যদি তুমি অসিলোস্কোপে দেখো তাহলে কারেন্টের ইকুয়েশন, কারেন্টের যে গ্রাফটা মাস্ট এরকমই তুমি দেখতে পাবে। তুমি যেটা হাতে হাতে করলে সেটা অসিলোস্কোপে এরকমই দেখতে পাবে। বুঝাইতে পারলাম? এরা সার্কিট টুতে গিয়ে আসবে। একইভাবে কারেন্টেরও একটা, আমি যদি কারেন্টের ইকুয়েশন দিয়ে দেই সেখান থেকে তোমার ভোল্টেজের ইকুয়েশন বের করতে পারা উচিত। আমি যদি ক্যাপাসিটরের কারেন্টের গ্রাফ দিয়ে দিই, সেই গ্রাফের ডেটা কিভাবে রিড করতে হয় তোমাকে দেখিয়ে দিলাম। আমি তোমাকে স্ট্রেট লাইনই দিব, এখন কোনো বক্ররেখার কোনো কিছু দিব না, বা e⁻x এই টাইপের কোনো গ্রাফ দিব না। আমি দিলে স্ট্রেট লাইনের গ্রাফ তোমাকে দিব, যেখান থেকে তুমি সহজেই বের করতে পারবে। বুঝতে পারছি? ঠিক আছে, এটা ছিল মোটামুটি ক্যাপাসিটরের কারেন্ট ভোল্টেজের গ্রাফের কথাবার্তা। এরপরে একটা প্রবলেম দেয়া আছে এখানে, যে ডিসিতে যদি ক্যাপাসিটর আমি ইনসার্ট করি তাহলে সেই ক্যাপাসিটর এগেইনস্টে ভোল্টেজ কিভাবে বের করা যায় সেই জিনিসটা একটু ক্যালকুলেশন দিয়েছে। জাস্ট আমি একটু বলে যাব, করে দেব না। ম্যাথমেটিক্স এখানে করা আসলে বলছে অবটেইন এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর। বলছে এই ধরনের সার্কিটে দুটো ক্যাপাসিটর ইউজ করা হয়েছে 2 মিলি ফ্যারাড, একটা হচ্ছে 4 মিলি ফ্যারাড। এখানে সোর্স ইউজ করা হয়েছে 6 মিলিঅ্যাম্পস, এই 6 মিলিঅ্যাম্পস। সো এই সার্কিটের ক্ষেত্রে এখানে কি পরিমাণ এনার্জি স্টোর হলো সেই জিনিসটা তুমি আমাকে বের করে দাও, এই কথা বলছে সে। ঠিক আছে, তাহলে এনার্জি, ক্যাপাসিটর এনার্জি ইকুয়েশন তুমি কিভাবে জানো? W = half CV স্কয়ার। W = half CV স্কয়ার। এর হচ্ছে ক্যাপাসিটরের এনার্জির ইকুয়েশন। আমাকে কি পরিমাণ এনার্জি স্টোর হয়ে আছে সেই জিনিসটা ক্যালকুলেট করতে বলছে। তাহলে আমি কি করব? আমি এই ক্যাপাসিটরের এগেইনস্টে ভোল্টেজ কি রকম আছে সেই জিনিসটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তার জন্য যে জিনিসটা করতে হবে, আমি একটা কথা আগে বলে এসেছি যে ক্যাপাসিটর ডিসি তে ওপেন, ক্যাপাসিটর ডিসি তে ওপেন। সো পরবর্তী সার্কিট আমি ড্র করে ফেলবো, ক্যাপাসিটর ডিসি তে ওপেন। সো ওপেন অবস্থায় এখানে ভোল্টেজ কত আছে সেটা মেজার করো। সোজা কথা, তুমি এখন আগের নিয়মেই পারবে, এখন আর নতুন কোনো কিছু আসবে না, তাই না বিশ্বজিৎ? এই কনসেপ্টটা তুমি কাজে লাগাবে। ক্যাপাসিটর ডিসি তে ওপেন, তার মানে এই জায়গাটা ওপেন হয়ে যাবে, এই জায়গাটা ওপেন হয়ে যাবে, সোজা কথা। এখন এই জায়গায় ওপেন হয়ে গেলে, এই জায়গায় ওপেন হয়ে গেলে এখানকার ভোল্টেজ কত হবে? 2 কিলো ওহমের এগেইনস্টে ভোল্টেজ তো V1। তাহলে 2 এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি বের করতে পারি তাহলে ভোল্টেজটা ইজিলি বের হবে। আবার এখানে চিন্তা করো যে এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি বের করতে পারি, এর এগেইনস্টে ভোল্টেজ বের করতে পারবো। আর এই ভোল্টেজও যা, এই ভোল্টেজও তাই। এই কথা কি তোমরা বুঝতে পারলে? আমি বলছি এই ভোল্টেজও যা, এই ভোল্টেজও তাই। কেন? ওপেন, যেহেতু ওপেন এখানে কোনো ড্রপ নাই, সো এখানে যা পাবো এখানে ধরলেও তাই পাবো। সো এখানকার ভোল্টেজ যদি বের করতে পারো আর এখানকার ভোল্টেজ যদি বের করতে পারো, হাফ CV স্কয়ার দিয়ে দাও, ব্যাস কেল্লা পথে। রকেট সায়েন্স ডিপোজিট একদমই। যদি ডিসি কোনো প্রবলেম আসে, ডিসি কোনো প্রবলেমে ক্যাপাসিটর থাকে, তাহলে নতুন করে সার্কিটটা রিড্র করবো, সেখান থেকে ক্যাপাসিটরকে আউট করে দেবো, ওপেন সার্কিট করে দেবো। কারণ আমি জানি ডিসিতে ক্যাপাসিটর ওপেন, এসিতে শর্ট, এসি অ্যানালাইসিস করার সময় শর্ট করে দেবো, সোজা। ঠিক আছে, এখন আসি ক্যাপাসিটরের সিরিজ প্যারালাল কিভাবে হয়। ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট করা যায়, 10টা ক্যাপাসিটর আছে তার বদলে একটা ক্যাপাসিটর ইউজ করা যায়। এটা রেজিস্ট্যান্সের উল্টা হয়, এটা রেজিস্ট্যান্সের উল্টা হয়। তুমি চাইলে বইয়ের প্রমাণটা দেখতে পারো, প্রমাণ নিয়ে বেশি মাথা ব্যথা নাই, তুমি জাস্ট মনে রাখো প্যারালালের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের যেমন ছিল 1/Req, এর ক্ষেত্রে সিরিজে তাই হবে। আর ওর ক্ষেত্রে প্যারালাল ছিল 1/Req, এর ক্ষেত্রে সিরিজে হবে। তো যদি এরকম ক্যাপাসিটর সিরিজ কানেক্টেড থাকে, সরি প্যারালাল কানেকশন থাকে, তাহলে এর ইকুইভ্যালেন্ট করার সময় সবগুলো যোগ করা যায়। সিরিজ করার সময় সরি প্যারালাল, এখানে যদি প্যারালাল করলে যোগ হয়। ক্যাপাসিটরের প্যারালাল মানে যোগ, ক্যাপাসিটরের প্যারালাল মানে যোগ। সিরিজ মানে
প্যারালাল, সিরিজ মানে প্যারালাল। এটা মনে রাখলে হলো যে ক্যাপাসিটর বিপরীত, রেজিস্ট্যান্সের বিপরীত, বুঝাইতে পারলাম? সো রেজিস্ট্যান্সের বিপরীত। সো তোমাকে যদি বলি এর ইকুইভ্যালেন্ট নির্ণয় করো, এই মুখে মুখে বলো, এর ইকুইভ্যালেন্ট নির্ণয় করো। 140 এটা কত হবে? 120 প্লাস 60, এটা হচ্ছে কি? সিরিজে প্যারালাল, সিরিজে প্যারালাল। এটা হচ্ছে যদি তুমি ওইভাবে চিন্তা করো তাহলে 20 60 এটা প্যারালাল হবে। সো 120 into 60 divided by 180, so 3 4 40। সো এটা করলে হবে 40, এই দুইটা সিরিজ করলে হবে 40, 40 এর সঙ্গে 20 প্যারালাল যোগ করে যোগ করলে 60, ওই দুটো এই দুইটা আবার যোগ করলে 60, তাহলে এখানে কত? 120, 120 সিরিজে হচ্ছে 60। সো সার্কিটটা হয়ে যাবে এরকম 120 60। সো Req হবে মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড। Req হবে 40 মাইক্রোফ্যারাড। ইজি না? বুঝা গেল? সো ক্যাপাসিটর নিয়ে আর বকর আমি করব না, শেষ। সুন্দর লাগছে স্যার। এক্সট্রা ক্লাসটা নিয়ে ইজি না? ইজি না? ক্যাপাসিটরের বিহেভিয়ার সম্পর্কে একটু বোঝা গেছে কি? তাই ক্যাপাসিটরের ওই বাইরে একদম যাও, খাবার নিয়ে আসো বাইরে। আর এক ঘন্টা কি হয়? সবার কাছ থেকে টাকা নিয়ে দাও। আর স্যার ব্রেকের পরে মাত্র কয়টা বাজে? একটা বাজে। জি স্যার, স্যার একসাথে নিয়ে নেন স্যার, এখন নিয়ে নেন স্যার, এখন নিয়ে নেন তাই বাসে যেতে তো 500 টাকা বেশি দেয়, বাট দোস্ত করে আমারে কষ্ট স্যার এক্সট্রা ক্লাস হবে, হবে হবে স্যার। এক্সট্রা ক্লাস হবে। So if you want to stay, then stay. If not, then you can go. ব্রেক দিতে দেওয়া লাগবে না, আপনি একটা নিয়ে এই তো হয়ে গেছে শেষ। ব্রেক দিলে পরে আর আমরা একটু গল্প করি, হ্যাঁ? জি স্যার, আমি এই তোমরা খাইতে যাবো না কেউ? জি স্যার। আচ্ছা তোমরা কি খাবো বলো? কি খাবো বলো? সিঙ্গারা সমস্যা? আমরা কি জানি যদি খাও এই নিচে যাবা, নিচে আমার মানি ব্যাগ রাখা আছে, স্যারকে বললে স্যার দিয়ে দেবো, ওখান থেকে 500 টাকা নিয়ে যাবো, খাবার দিয়ে নেবো। যাও যাও এখন যাও। আরে যাই নমস্কার আগে বলবো এটা। আরে ভাই না নামাজের যদি কেউ যেতে চাও তাও যেতে পারো, সমস্যা নেই। তোমাদের একটু গল্প করি। এই যে কয়েল দেখালাম না, এই যে পেঁচাই না, এর নামটা কি জানো? ইলেকট্রিক্যালের ইন্ডাক্টর, কুণ্ডলী। এটাকে চোখ নামেও ডাকা হয়। কি চোখ? CHOCK, চোখ। ইন্ডাক্টরকে চোখ নামেও ডাকা। এখন আগামী ক্লাসে ইন্ডাক্টর দেখাবো, তারপরে ক্লাসে ফার্স্ট অর্ডার সার্কিটটা দেখাবো। যদি পারি, যদি তোমাদের ধৈর্য থাকে, সেকেন্ড অর্ডার সার্কিট দেখাবো। এর মাঝে একটা জিনিস খুব দেখানোর ইচ্ছা ছিল, অ্যাম্পলিফায়ার সম্পর্কে। অ্যাম্পলিফায়ারে বা অপ-অ্যাম্প, অপারেশনাল সার্কিট যেগুলো আছে, তোমরা এগুলো একটু হলেও ধারণা পেয়ে যাওয়া উচিত। অ্যাটলিস্ট টার্মসগুলো শুনলেও ভালো লাগে যে না স্যার তো বলছে। হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। সো ইন্ডাক্টর হচ্ছে তারের পেজ, এরকম করে তারকে পেঁচাইতে পারি, এই মাঝখানটা ফাঁকা রাখতে পারি, অথবা কোনো কোর ইউজ করতে পারি। ওকে, ইন্ডাক্টরগুলো দেখতে এমন হয়, ইন্ডাক্টরগুলো প্যাচ দিয়ে রাখা হয়, অথবা এরকম করে গোল করে প্যাচ দিয়ে রাখা হয়, অথবা ইলেকট্রনিক সার্কিটে এই ধরনের রেজিস্ট্যান্সের মতো দেখা যায় কিছু কিছু ইন্ডাক্টর। ওকে, এগুলো কিন্তু ইন্ডাক্টর, সেখানে তো আলাদা হ্যাঁ এরকম কিন্তু দেখতে ইন্ডাক্টরগুলো আলাদা পাওয়া আছে, রেজিস্ট্যান্সের মতো আছে, ইলেকট্রনিক কম্পোনেন্টে ইউজ করে। ইন্ডাক্টর ক্যাপাসিটরের মতো অল্প জায়গায় তৈরি করা যায় না, এটাকে বড় জায়গায় তৈরি করতে হয়, কারণ তারের পেজ তো। সো ইলেকট্রনিক্সের ভিতরে ইন্ডাক্টর তৈরি করা খুব ঝামেলা। চিপ যে ডিজাইন হয়, চিপ ডিজাইনের ভিতরে এই ইন্ডাক্টর ডিজাইন করা খুব ডিফিকাল্ট, জায়গা বেশি থাকে।
সো ইলেকট্রনিক্সের ভিতরে এই ইন্ডাক্টর এই সাইজের কারণে কিছু লিমিটেশনস আছে, সব জায়গায় আমি ইউজ করতে পারি না। স্যার এই নাম কি কালার কোড ইন্ডাক্টরের মধ্যে কালার আছে কিন্তু ওইভাবে কালার কোড আমরা ইউজ করি না, ঠিক আছে। কালার কোড দিয়ে বের করা যায়, ইন্ডাক্টরের জন্য আলাদা কালার কোড আছে, ঠিক আছে। আমি আলটিমেটলি বলে দেবো ইন্ডাক্টরের ভ্যালু কত, ঠিক আছে। ইন্ডাক্টরের একটা ইন্ডাক্টর যে বানাবো তা বানানোর জন্য এই কয়টা জিনিস আমার প্রয়োজন হয়। একটা হচ্ছে নাম্বারের তারের পেজ কতগুলো লাগবে, তারটা লম্বা কতটুকু, তারের এরিয়া কতটুকু মোটা, এবং ওই তারের ফাঁকা স্থানে কি ইউজ করেছি তা নির্ভর করে একটা ইন্ডাক্টর কত বড় হবে। বুঝতে পারছি? সো ইন্ডাক্টর L ইকুয়াল টু n স্কয়ার মিউ A ডিভাইডেড বাই L। এটা হচ্ছে একটা ইন্ডাক্টরের ফিজিক্যাল ডাইমেনশনের উপর রুলসটা। কতগুলো পেজ ইউজ করছি, কতগুলো পেজ মানে পাক সংখ্যা, কতগুলো পাক ইউজ করছি, পাকে যে তার ইউজ করছি তারের দৈর্ঘ্য কতটুকু, ঠিক আছে, এবং ওই তারের যে নিয়েছি ওর ক্রস সেকশনাল এরিয়া কতটুকু, ঠিক আছে। আর সর্বোপরি ওই যে ভিতরে কোরটা যে আমি তারটা তো এর ভিতরে পেঁচাচ্ছি, যে কোরটা দিচ্ছি ওই কোরের পারমিয়েবিলিটি, একটা হচ্ছে পারমিটিভিটি ভেদনযোগ্যতা আর পারমিয়েবিলিটি, এটা হচ্ছে ফ্লাক্স কত সহজে দিতে দেয়, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কত সহজে দিতে দেয়, আর এটা হচ্ছে ফ্লাক্স কত সহজে দিতে দেয়, ঠিক আছে। একটা ইন্ডাক্টরকে যদি ভোল্টেজ এবং কারেন্টের সাথে রিলেশন তৈরি করি তাহলে V ইকুয়াল টু L di/dt, এই রুলস গুলো তোমার মাথার ভিতরে একদম সেট হয়ে যাওয়া উচিত, যেভাবে পারো বুঝতে পারবে। এই রুলসটা কিভাবে আসছে তা প্রমাণ করে দেখানো যায়, প্রমাণে আমি যাব না। V ইকুয়াল টু L di/dt, V ইকুয়াল টু L di/dt, এবং হেনরি ইন্ডাক্টরের ইয়ে হচ্ছে একক হচ্ছে হেনরি, মাইকেল হেনরির নাম অনুসারে এটা করা হয়েছে। ইন্ডাক্টরও একটা কি এলিমেন্ট, লিনিয়ার এলিমেন্ট। যদি ভোল্টেজের চেঞ্জটা এরকম থাকে লিনিয়ার এলিমেন্ট হবে, ঠিক আছে। কারেন্টের চেঞ্জটা এখানে খেয়াল করো, এই কারেন্টের ইকুয়েশন থেকে di/dt এটা চেঞ্জ ইন কারেন্ট, চেঞ্জ ইন কারেন্ট। সো চেঞ্জ ইন কারেন্ট যদি না থাকে তাহলে সেটা কি হবে, বুঝি নাই স্যার। সো di/dt যদি না থাকে, এটা চেঞ্জ না থাকে, এটা তো চেঞ্জ, di/dt ডিফারেন্সিয়েশন মানে কতটুকু চেঞ্জ সেটা ক্যালকুলেট করা যায়। সো di/dt যদি চেঞ্জ না হয় তাহলে এটা ডিসি, ডিসিতে এখানে জিরো। সো ইন্ডাক্টর ডিসিতে ভোল্টেজ জিরো মানে কি, শর্ট। ইন্ডাক্টর ডিসিতে শর্ট, ক্যাপাসিটর ডিসিতে ওপেন। হ্যাঁ বাবা, এটা মনে রাখতে হবে, উপায় নেই, দুইটা আলাদা। ক্যাপাসিটর ডিসিতে ওপেন, ইন্ডাক্টর তার উল্টা, ডিসিতে শর্ট, কারণ ডিসিতে তার ভোল্টেজ হয়ে যায় জিরো, আমি দেখতে পাচ্ছি। আর এসিতে ওপেন, এসিতে ওপেন, তখন ভোল্টেজ অনেক বেশি হতে পারে। বুঝতে পারলাম? এই ইকুয়েশন থেকে আমি ডিসিতে ক্যাপাসিটরের ভোল্টেজ যদি ডিসি হয়, ক্যাপাসিটরের ভিতরে ভোল্টেজ ইনস্ট্যান্টলি জিরো করে দেওয়া যায়। এই গ্রাফটা থেকে চাইলে ক্যাপাসিটরের ভোল্টেজ ইনস্ট্যান্টলি জিরো করতে পারবো, যদি এখানে কারেন্ট দেখানো আছে। আমি যদি ভোল্টেজের কথা চিন্তা করি, ভোল্টেজের কথা চিন্তা করলে এটা ভোল্টেজ টাইম, এখানে টাইম। সো ইন্ডাক্টরের ভোল্টেজের যদি গ্রাফ আমি আঁকি ডাইরেক্টলি এরকম হতে পারবে। ক্যাপাসিটর কি হতে পারতো? ক্যাপাসিটর হতে পারতো না। ক্যাপাসিটরে যদি এটা আঁকতাম তাহলে কেমন হতো? ক্যাপাসিটরের ভিতরে ভোল্টেজের ইকুয়েশন যদি আঁকতাম, এইটা হয়তো এরকম হয়ে যেত। টাইমের সাপেক্ষে কন্টিনিউয়াস ফাংশন হতো। এটা কিন্তু ওইটা কিন্তু এই জন্য ক্যাপাসিটর ভোল্টেজ চেঞ্জকে বাধা দেয়। এটা কিন্তু ভোল্টেজ চেঞ্জকে বাধা দিচ্ছে না, ভোল্টেজ ডাইরেক্টলি জিরো করে দিতে পারে। ইন্ডাক্টর হচ্ছে কারেন্ট চেঞ্জকে বাধা দেয়। সার্কিটে যেখানে ইন্ডাক্টর ইউজ করা থাকে, ধরো এখানে ইন্ডাক্টর ইউজ করা আছে, সিরিজে একটা ইন্ডাক্টর ইউজ করছি, তারপরে একটা বাল্ব রাখছি। যদি রাখি, সোর্স সরাই নাও,
বাল্ব কিছু সময়ের জন্য হলে জ্বলবে, কিছু সময়ের জন্য হলেও বাল্ব জ্বলবে। এই জন্য বলা হচ্ছে ইন্ডাক্টরের কারেন্টের কারেন্ট চলে যাওয়ার পরে তো ফ্যান কিছুক্ষণ সো আর মোমেন্টামের জন্য। সো কারেন্টের ইকুয়েশন দেখো, কারেন্টের ইকুয়েশন হচ্ছে টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেশন, আর ক্যাপাসিটর ছিল ভোল্টেজের সাপেক্ষে ইন্টিগ্রেশন। এটা টোটালি আমি দেখাবো একদম ফুল দেখে, এটুকু তো বোঝা গেল। সো ইন্ডাক্টর ডিসিতে শর্ট, এসিতে ওপেন। আচ্ছা, এত কিছু না বুঝলে লাস্টের জিনিসটা বোঝাই দিই। আচ্ছা, সিরিজ প্যারালাল যদি করি ইন্ডাক্টরের, এটা রেজিস্ট্যান্সের মতোই, সিরিজে থাকলে যোগ হয়, প্যারালাল থাকলে প্যারালাল, সিরিজে থাকলে যোগ হবে, আর যদি প্যারালাল থাকে এরকম করে 1/r ইকুয়াল। ইন্ডাক্টর আর রেজিস্ট্যান্স সেম, ক্যাপাসিট্যান্স উল্টো। এইটা হচ্ছে একটা টোটাল চার্ট। একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের ইকুয়েশন এবং গ্রাফগুলো চাইলে এটা একটু ফলো করতে পারো বা নোট ডাউন করে রাখতে পারো পড়ার টেবিলে, ঠিক আছে? স্লাইডে আছে, পড়ার টেবিলের সামনে ক্যাপাসিটর ইন্ডাক্টর লিখে এগুলো লিখে রাখতে পারো, ইকুয়েশনগুলো মনে রাখতে পারো, ঠিক আছে? বুঝতে পারছি? নতুন কোনো পড়াশোনা নাই, তোমাদের আজকে একটু নোড অ্যানালাইসিস পড়াই সেম। তোমাদের নোড অ্যানালাইসিস কেউ প্র্যাকটিস করছো? 2-4 কেন পারো না? তাহলে চলে যেতে চাও না? একবার বলে চলে যাবো। বুঝছেন? আমার কাছে ব্রেক দেওয়া লাগবে না, একটা নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ। সো আমি একটু নোড অ্যানালাইসিস নিয়ে একটু কথা বলি। আমি গত ক্লাসে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করা যায় তার উপর কথা বলছি। আমি সিরিজ প্যারালালও বলেছি, স্টার ডেল্টা কিভাবে। বাবা একটু পড়তে হবে কিন্তু, না বলে কিন্তু, আর সাজেশনটা একটু ফলো করো, কারণ সাজেশনে কিন্তু যেগুলো অ্যানালাইসিস দিয়েছি মাস্ট ফলো। দেখবো যে তাহলে মোটামুটি তুমি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর না পারলে আমার কাছে আসো। এখন আসো নোড অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিস উইদাউট ভোল্টেজ সোর্স। আমি শুরুতে স্টেপসে চলে যাই, ওকে? সো আমি এখন পড়াবো হচ্ছে নোড অ্যানালাইসিস দিয়ে কিভাবে একটা সার্কিটকে সলভ করা যায়। মাথায় খেয়াল করবা কি বলি। এই সার্কিটটা আমাদের দিল, দিয়ে বলবো সার্কিটের ইজ অ্যান ইন্ডিভিজুয়াল নোডের ভোল্টেজ আইডেন্টিফাই তুমি করো। নাম্বার তুমি শুনছো নোড অ্যানালাইসিস, তাহলে স্টেপগুলো তোমার মাথায় সেট হয়ে যেতে হবে। নোড অ্যানালাইসিস করার জন্য প্রথম স্টেপ আইডেন্টিফাই দ্য নাম্বার অফ নোডস। কয়টা নোড আছে সেটাকে নোড আইডেন্টিফাই করো। নোডের কনসেপ্ট কি ছিল? আমি বলবো প্রিন্সিপাল নোড আইডেন্টিফাই করো। 2 বা 2 এর অধিক ব্রাঞ্চ যেখানে কানেক্টেড থাকে, কি বললাম? 2 বা 2 এর অধিক ব্রাঞ্চ যেখানে কানেক্টেড থাকে সেটাকে আমি বলি হচ্ছে একটা নোড। ব্রাঞ্চ মানে প্রতিটা এলিমেন্টকে আমি একটা ব্রাঞ্চ বলি। এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা এলিমেন্ট আছে, এখানে একটা এলিমেন্ট, এখানে এখানে সবগুলো এক একটা ব্রাঞ্চ। সো এই ব্রাঞ্চগুলো এইখানে কানেক্টেড, এইখানে কানেক্টেড। সো এই পয়েন্টটা নোড কিনা আমি চেক করব। সো একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ, অবভিয়াসলি ইটস এ নোড। কারণ তিনটা ব্রাঞ্চ ওখানে কানেক্টেড এবং ওটা একটা প্রিন্সিপাল নোড। 2 এর 3 এর অধিক হলেই, 3 বা 3 এর অধিক হলেই প্রিন্সিপাল নোড। আর যদি 2 হয় তাহলে সেটা সিম্পল নোড। 2 হলে সেটা সিম্পল নোড। তো যদি এমন হয় এই পার্টটার একটা নাম আছে সেটা একটা নোড, বা সেটা একটা সিম্পল নোড। কিন্তু যদি এখানে আরেকটা কোশ্চেন এরকম আসতো, এটা একটা প্রিন্সিপাল নোড। সো আমার প্রথম টার্গেট থাকবে সার্কিটে কতগুলো প্রিন্সিপাল নোড আছে খুঁজে বের করা। এই সার্কিটে কয়টা প্রিন্সিপাল নোড আছে, যেখানে কানেকশন আছে সেখানে চেক করব। এইখানে টোটালটা মিলে একটা কানেকশন, এতে সন্দেহ আছে? এই টোটালটা মিলে একটা কানেকশন, সন্দেহ আছে কোনো কারণ? তাহলে এটা হবে, এটা দেখে আমি চেক করব একটা, দুইটা, তিনটা। সো নোড একটা নোড, প্রিন্সিপাল নোড। এইখান থেকে এই পর্যন্ত একটা নোড, সন্দেহ আছে? শর্ট পাথ। সো একটা, দুইটা, তিনটা, চারটা, সো এটা নোড। একটা নোড, দুইটা নোড। এরপরে নিচে এই টোটালটাই একটা শর্ট পাথ। সো এটা একটা জায়গা আছে, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এমন না, টোটালটা মিলে একটা নোড, কারণ শর্ট পাথ হয়ে আছে। সো একটা, দুইটা, তিনটা নোড। ডান।
সো তিনটা নোড পেয়েছি। প্রথম কাজ হচ্ছে নোড আইডেন্টিফাই করা। এই স্টেপগুলো তোমার আগের স্লাইডে বলা আছে, তুমি দেখবে একই কথা লেখা আছে। এর পরের কাজ হচ্ছে যে কোনো একটাকে রেফারেন্স ধরো, যে কোনো একটাকে রেফারেন্স মানে হচ্ছে জানা, মানে আমি জানি তার ভোল্টেজটা। নোড অ্যানালাইসিসে আমি নোডের ভোল্টেজ বের করি, যেহেতু নোডের ভোল্টেজ বের করবো তার মানে রেফারেন্সের সাপেক্ষে বের করতে হবে। ভোল্টেজ রেফারেন্স ছাড়া নির্ণয় করা যায় না, এই জন্য একটা রেফারেন্স চুজ করব। ঠিক আছে? সো প্রথম কাজ নোড আইডেন্টিফাই করা, তারপরে রেফারেন্স চুজ করা। তারপরের কাজ হচ্ছে যতগুলো ব্রাঞ্চ থাকবে প্রতিটা ব্রাঞ্চের কারেন্টের ডিরেকশন দিয়ে দেয়। নোড অ্যানালাইসিস হচ্ছে কেসিএল এর অ্যাপ্লিকেশন। কেসিএল কারশফস কারেন্ট ল। সো এইখানে একটা নোড আছে, সো এখানে একটা কারেন্ট ঢুকছে I1, এখানে একটা কারেন্ট ঢুকছে I2, এখানে একটা কারেন্ট বের হচ্ছে I3। সো এরকম করে একটা পয়েন্ট থেকে তিনটা কারেন্টের একটা ইস্যু আছে। এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল ইকুয়েশন কেমন হবে? সো I1 equal to I2 plus I3, এটা বুঝতে অসুবিধা আছে? সো কেসিএল তো এভাবে ইউজ করে। নোড অ্যানালাইসিস যেহেতু কেসিএল এর অ্যাপ্লিকেশন, তাহলে ওখানে কারেন্টের ডিরেকশন অবশ্যই থাকতে হবে। সো এই জন্য যেখানেই নোড আছে সেখানে দেখো প্রতিটা ব্রাঞ্চে কারেন্টের ডিরেকশন আমি দিয়ে দিয়েছি, কোন দিকে যাচ্ছে কারেন্ট। একবার কারেন্টের ডিরেকশন দিয়ে দেওয়ার পর এটা চেঞ্জ করো, এটা এই দিক দিয়ে যাচ্ছে, তার মানে এটার জন্য কাজে লাগবে, এটার জন্য কাজে লাগবে। ঠিক আছে? সবগুলো ব্রাঞ্চে কারেন্টের ডিরেকশন দিয়ে দিও। ফাইনাল কাজ হচ্ছে প্রতিটা নোডে এক্সেপ্ট রেফারেন্স নোড প্রতিটা নোডে একটা করে কেসিএল অ্যাপ্লাই করো। যেরকম কেসিএল অ্যাপ্লাই করলাম না, এক্স্যাক্টলি এভাবে কেসিএল অ্যাপ্লাই করে প্রতিটা নোডের জন্য একটা করে ইকুয়েশন লিখো। তিনটা নোড থাকলে একটা রেফারেন্স, দুইটা ইকুয়েশন। চারটা নোড থাকলে একটা রেফারেন্স, তিনটা ইকুয়েশন। এইভাবে আমার ইকুয়েশনগুলো বের করতে হবে। ঠিক আছে? সো এখানে কারেন্টের ইকুয়েশন পাইলাম I1, I2 এবং I3, কিন্তু আমার তো বের করতে হবে ভোল্টেজ। সো এই কারেন্টের ইকুয়েশনকে ভোল্টেজের ইকুয়েশনে কনভার্ট করতে হবে। কনভার্সনের জন্য আমার রুলস আছে V equal to IR। সো I equal to V by R। সো I এর মান যেহেতু আমার এখানে জানা আছে, সো I থেকে ভোল্টেজের ইকুয়েশন যদি আনতে হয় তাহলে V by R আকারে আনতে হবে। বুঝাইতে পারছি? সো এর পরের ইকুয়েশন যেটা লিখবো তা V by R আকারে লিখবো। ঠিক আছে? সো সাপোজ এখানে একটা ভোল্টেজ আছে V1, এখানে একটা ভোল্টেজ আছে V2, এটা রেজিস্ট্যান্স হচ্ছে R1। তাহলে এর এগেইনস্টে ভোল্টেজ কত? V1 minus V2 by R। এর এগেইনস্টে ভোল্টেজ কত? দুটো পার্থক্য। V2 minus V1 আচ্ছা V2 minus V1 হতে পারে, V1 minus V2 হতে পারে, এটা কোনো কারেন্টের ডিরেকশন দিয়ে দিলে আমি জানি, তুমি তখন দেখবে ওখানে কারেন্টের ডিরেকশন কোন দিক দিয়ে আছে। যদি এই দিকে দেওয়া থাকে তাহলে বলবা V1 minus V2 হবে এর এগেইনস্টে ভোল্টেজ বা এই লোডে ড্রপ ভোল্টেজ, V1 minus V2। ওই ইকুয়েশনে তখন যাবে হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ V1 minus V2, আর রেজিস্ট্যান্সের মান তো তোমার জানাই থাকবে, ডিভাইডেড বাই R। ঠিক আছে? এই হচ্ছে রুলস, জেনারেল রুলস। এই রুলসটা তোমাদের যে সাজেশন দিয়েছি, এই সাজেশন থেকে আমি একটা সলভ করে দেখি। ঠিক আছে? এমনিতে প্রসেস বুঝতে অসুবিধা আছে? ওরে বাবা, এটা জুম করা যায় কোনো ভাবে? ফেটে যাচ্ছে। ফাটলেও তারপরে একটু এটা অথবা এটা যে কোনো একটা করি। হ্যাঁ, উপরেরটা এখনই করবো না, কারণ এখানে ভোল্টেজ সোর্স আছে যেহেতু এখনই করবো না, পরেরটা গিয়ে করবো। আগে প্রথম যেটা সেখানে এটা করি। হ্যাঁ, তো তোমরা এই সার্কিটটা নাই, এটা উচিত।
এটা একটু কঠিন আছে, এটা ভালো। তোমাকে এই স্টেপস গুলো ফলো করতে হবে। এটাই কিন্তু লাস্ট সুযোগ যারা ভর্তি হয়েছে, হ্যাঁ লাস্টের দিকে এরা হয়তো এক্সট্রা টাইম পাবে পরেও, বাট আমি কিন্তু তখন আর পড়াবো না। পরীক্ষা শেষ হয়ে গেলে তখন কিন্তু তোমার আমার নিজের কাছে আসতে হবে, ক্লাসে কিন্তু আসবে না, বুঝতে পারছো? যদি পরীক্ষা শেষ হওয়ার পরে গিয়ে তোমাদের বিসেটে পরীক্ষা হয়, সেক্ষেত্রে তোমার আমার কাছে এসে পড়তে হবে, তখন কিন্তু আলাদা করে ক্লাস টাইম থাকবে না, ঠিক আছে? এটা উঠা পুরা পুরা অ্যানালাইসিসটা আমরা করবো। এই সার্কিটে কোনো ভোল্টেজ সোর্স আছে? সামনে পিছনে এই সার্কিটে কোনো ভোল্টেজ সোর্স আছে? এই সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স আছে? কি ডিপেন্ডেন্ট সোর্স? কি ধরনের ডিপেন্ডেন্ট? কারেন্ট কন্ট্রোল ডিপেন্ডেন্ট সোর্স। সামনে থেকে বুঝতে পারছি যেখানে একটা কারেন্ট কন্ট্রোল ডিপেন্ডেন্ট সোর্স আছে। তোমাদের আমি স্টেপ বাই স্টেপ এখন থেকে যা অ্যানালাইসিস করব, স্টেপ বাই স্টেপ আমি পুরোটা কমপ্লিট করব। তোমাদের কিন্তু সাজেশনের একটা করে দেওয়া হয়ে যাচ্ছে, তোমাকে কষ্ট করতে হবে না, শুধু তুলে ফেলবা। আমরা যদি সময় পাই সবগুলোই করে দেবো। সারাদিন আছে না, ঠিক আছে? সো আমাকে বলে দিবে যে আইডেন্টিফাই দ্য নাম্বার অফ নোডস এন্ড দ্য নোড ভোল্টেজেস। আমি হতেই পারি যখন নোড তুমি চেনো কিনা একটু দেখি। সো নোড আইডেন্টিফাই করতে বলতে পারি, আর প্রতিটা নোডের ভোল্টেজ কত সেটাও বের করতে বলতে পারি। সো প্রথম কথা নোড অ্যানালাইসিস ইউজ করতে হবে। আমি বলে দিব যে নোড অ্যানালাইসিস ইউজ করে নোড ভোল্টেজগুলো বের করো। নোড ভোল্টেজ স্যার কোথাও তো মার্ক করে দেন নাই কেন? তোমাকে বলে দিয়েছি নোডের সংখ্যা। নোডের সংখ্যা কিন্তু আমি বলে দিয়েছি 2 বা 2 এর অধিক এলিমেন্ট যদি কানেক্টেড থাকে সেটাকে একটা নোড বলে, আর প্রিন্সিপাল নোড হচ্ছে 3 বা 3 এর অধিক। সো চিন্তা করো এই পয়েন্টটা এটা খাতায় করার সময় কি আইডেন্টিফাই করে দেব নাকি? আইডেন্টিফাই করে দিও, কারণ শুরু তো আইডেন্টিফাই করে সুবিধা হবে। সো এখানে কয়টা নোড আছে? হ্যাঁ, এখানে 4টা নোড আছে, পিছনে 4টা নোড আছে, শিওর? আমি তো 5টা। তোমার যেখানে কানেকশন আছে ওই কানেকশন পয়েন্টগুলো চেক করতে হবে। সো এখানে কানেকশন আছে, এই কানেকশন পয়েন্ট চেক করতে হবে। এখানে কানেকশন আছে, এখানে কানেকশন পয়েন্ট চেক করতে হবে। এখানে কানেকশন আছে, এখানে কানেকশন পয়েন্ট চেক করতে হবে। টোটালি নিচে একটা কানেকশন আছে, কানেকশন পয়েন্ট চেক করতে হবে। সো এইটা অবশ্যই একটা নোড, এটাও অবশ্যই একটা নোড, এটাও অবশ্যই একটা নোড, পুরাটা মিলে এটা ও স্যার জিরোটাকে বাদ দিয়ে বসে why it should be a node. 4টা নোড ডান আমাদের পছন্দ হয় ডান। সো আমি দেখলাম 4টা নোড আছে। সো 1টা 2টা 3টা আইডেন্টিফাই করলাম। এর পরের কাজ কি? রেফারেন্স ধরা। রেফারেন্স ধরবো 0 ভোল্ট, আমি ওর নামটা দিয়ে দিব, এটা গ্রাউন্ড সাইন দিব, এটা হচ্ছে গ্রাউন্ডের সাইন। স্যার গ্রাউন্ড ছাড়া তো একটা সার্কিট টোটালি কমপ্লিট হয় না, নাকি গ্রাউন্ড না দিলেও গ্রাউন্ড তো ব্যাটারির ক্ষেত্রে গ্রাউন্ড আছে, পজিটিভ নেগেটিভ প্লেট আছে, গ্রাউন্ডে তো কোনো ওটা একটা গ্রাউন্ডের মধ্যে কাজ করে। ফ্লোটিং গ্রাউন্ড থাকতে পারে, ব্যাটারির ক্ষেত্রে এটা ফ্লোটিং গ্রাউন্ড, অ্যাকচুয়ালি গ্রাউন্ডে দেওয়া না, কিন্তু ব্যাটারির নিজস্ব একটা গ্রাউন্ড আছে, ঠিক আছে? 0 ভোল্ট ডান। সো নোড আইডেন্টিফাই করলাম, একটাকে রেফারেন্স করলাম, এর ভোল্টেজ আমি জানি, বলে দিয়েছি 0 ভোল্ট। এখন কাজ কি? ব্রাঞ্চের কারেন্টগুলো দিয়ে দেয়া। এই ব্রাঞ্চের কারেন্ট দিয়ে দেয়া আছে, আমার দিয়ে দেওয়ার দরকার নেই। এই ব্রাঞ্চের কারেন্ট দিয়ে নাই, দিয়ে দিলাম I1। এই ব্রাঞ্চের কারেন্ট দেয়া নাই, দিয়ে দিলাম I2। এই ব্রাঞ্চের কারেন্ট নেই, দিয়ে দিলাম I3। বাকিগুলো দেয়া আছে, তুমি চাইলে ওখানে আলাদা নাম ইউজ করতে পারো,
চাইলে নাও পাবে, ইটস আপ টু ইউ। ঠিক আছে, স্যার একদম উপরেরটা কি দিবেন? I3 মানে এটা ও কারেন্টটা ওই দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে। এটা আপনি বলছেন কিভাবে? কোনটা দিকে দিয়ে দেবেন? দ্যাটস এ গুড কোশ্চেন। এটা যখন এই অ্যানালাইসিসটা করব তখন এই ডিরেকশনটা আমি ইচ্ছা মতো দিয়ে রাখবো, ডিরেকশনটা আমি আমার ইচ্ছা মতো দিব, তাতে অ্যানালাইসিসের আউটপুট রেজাল্টের কোনো পার্থক্য আসবে না। হয়তো কারেন্টের ডিরেকশনের মাইনাস আসতে পারে, যে কারেন্টটা যেদিকে আমি দিয়েছি হয়তো তার কারেন্টটা উল্টা দিকে যাচ্ছিল, আমার ডিরেকশন জায়গায় ঘুরছিল, কিন্তু রেজাল্টে কোনো সমস্যা হবে না, রেজাল্টটা শুধু প্লাস বা মাইনাস হবে। প্লাস বা মাইনাস। না, খাতাতে প্লাস মাইনাস আসবে। খাতায় প্লাস মাইনাস আসবে, খাতায় প্লাস মাইনাস আসবে, সমস্যা নেই। ঠিক আছে? শেষ। সো ডিরেকশনটা কিভাবে দিব আমি? আমার ইচ্ছা মতো। একবার ডিরেকশন দিয়ে দিলে তোমার এটা চেঞ্জ করা উচিত হবে। স্যার একবার ডিরেকশন দিয়ে দিলাম যে কারেন্ট মাইনাস আসবে, তখন তো আলটিমেটলি তো সঠিক হচ্ছে না। আমার অ্যানালাইসিস করে বের করে তো ফেলেছি এই ব্রাঞ্চের মধ্যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, মাইনাস আসলে বলবো এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে, দরকার নেই ক্যালকুলেশন কত দরকার নেই, জানি তো 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, জি স্যার, জি স্যার। জানি তো 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, হয় পজিটিভ দিকে যাচ্ছে না নেগেটিভ দিকে যাচ্ছে, যাই লেগেছে, ভিতরে আর ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ঠিক আছে, ডান। তাহলে এরপরের কাজ কি? কেসিএল অ্যাপ্লাই করব, প্রতিটা নোডে একটা করে কেসিএল অ্যাপ্লাই করব। সো এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি, এই নোডে কেসিএল অ্যাপ্লাই করব, এই নোডের নাম হচ্ছে 1, অ্যাপ্লাই কেসিএল অ্যাট নোড 1। apply KCL at node 1, node 1 এ KCL apply করব। তাহলে KCL এর আগে কি বলছে? ইনকামিং কারেন্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। এখানে কি পরিমাণ কারেন্ট ঢুকছে আমাকে বলো, আর কি পরিমাণ বের হচ্ছে বলো? তিনটাই বের হচ্ছে। স্যার একটা নোডে কি তিনটা কারেন্ট কি বের হতে পারে? পারে, সমস্যা নেই। আমি ডিরেকশন তো এইভাবেই দিয়েছি, প্লাস মাইনাস ঝামেলা আসবে, তাছাড়া আর কিচ্ছু হবে না। তো তিনটাই বের হতে পারে একটা নোড দিয়ে। সো এখানে আসবে হচ্ছে I0 প্লাস 4 প্লাস I3 ইকুয়াল টু 0। স্যার এটা আমি বুঝি না স্যার, এটা যে আই জি স্যার, এটা কি স্যার? সো এই নোডে কি পরিমাণ কারেন্ট ঢুকছে বা বের হচ্ছে সেটা আমি দেখব। এই কারেন্টটা এখান থেকে, এই I0টা এখান থেকে বের হলো, এই 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 জাংশন পয়েন্ট থেকে, বক্স থেকে না, বক্স থেকে না, জাংশন পয়েন্ট থেকে। সো এই জাংশন পয়েন্ট থেকে এখান থেকে একটা কারেন্ট বের হচ্ছে, এই জাংশন পয়েন্ট থেকে এখান থেকে একটা কারেন্ট বের হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এই যে 4 অ্যাম্পিয়ার দেয়া আছে, এর মান ডাইরেক্ট দেয়া আছে, এজন্য আমি কোনো নাম দেইনি। তুমি চাইলে নাম দিতে পারো, I5 I6 যা মন চাই। আবার এখান থেকে এই কারেন্টটা I3 কারেন্টটা এখান থেকে বের হচ্ছে। সো এই জাংশন পয়েন্ট থেকে তিনটা কারেন্টই বের হচ্ছে। সো KCL বলে গেছে যে ইনকামিং কারেন্ট is always equal to outgoing current, or sum of incoming current and sum of outgoing current is always 0. স্যার এটা কি হিসাবটা কি ঘড়ির কাঁটার বিপরীতে নাকি তুমি KVL চিন্তা করতেছো, এটা KVL না। আমি এটা বলছি যে এটা একটা জাংশন পয়েন্ট, এখান থেকে সবগুলো কানেকশন হয়েছে, এখান থেকে কানেকশনটা এদিকে গেছে, এখান থেকে একটা কারেন্ট সোর্স এদিকে গেছে, এখান থেকে একটা কারেন্ট এদিকে গেছে। এটার নাম দিয়েছি I0, এটার নাম দিয়েছি 4 অ্যাম্পিয়ার, এটার নাম দিয়েছি I3। ওকে, এই লাইন থেকে কয়টা কারেন্ট বের হচ্ছে, কয়টা কারেন্ট ঢুকছে সেটা হচ্ছে আমার হিসাব। ঘড়ির কাঁটার বিপরীত বিপরীত কিচ্ছু না, KVL হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত বা সঠিক, এরকম। সো এই জাংশন পয়েন্ট থেকে এখান থেকে একটা লাইন বের হয়ে গেছে, জলের পাইপ মনে হয়, এখান দিয়ে একটা পাইপের জল যাচ্ছে, এখান দিয়ে আরেকটা জল যাচ্ছে, এখান দিয়ে আরেকটা জল যাচ্ছে, তিনটা জলই বের হয়ে যাচ্ছে। এখানে তো আউটগোয়িং কারেন্ট, সবই আউটগোয়িং কারেন্ট। সো সবগুলো আউটগোয়িং কারেন্ট মাইনাস সবগুলো ইনকামিং কারেন্ট ইকুয়াল টু 0 হতো, কিন্তু এখানে তো সবগুলোই আউটগোয়িং, মাইনাস করার তো কোনো কিছু আর নাই, এই জন্য মাইনাস লিখিনি আমি, এই জন্য মাইনাস কিছু করি নাই, সবগুলোই পজিটিভ দিই।
সো তুমি চেষ্টা করবা ইনকামিং কারেন্ট সবসময় পজিটিভ লেখার, যদি পজিটিভ নেগেটিভ মিলাইয়ে থাকে তাহলে ইনকামিং কারেন্টকে পজিটিভ লিখবা, আউটগোয়িং কারেন্টকে নেগেটিভ লিখবা। ধরো এই কারেন্টটাই যদি ডিরেকশনটা আমি এদিকে দিতাম তাহলে এই ইকুয়েশনটা লিখতাম সো I3 পজিটিভ ঢুকছে, পানি সাপ্লাই দিচ্ছে, ওকে, বের হয়ে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার, বের হয়ে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার, বের হয়ে যাচ্ছে I0 equal to 0. Algebraic sum, বীজগাণিতিক যোগফল is always 0. বুঝা গেছে? এই ইকুয়েশনটা বুঝা গেছে? বুঝাইতে পারছি? আচ্ছা, কেসিএল তো করলাম, কেসিএল করার পরে এটাকে ভোল্টেজের ইকুয়েশনে কনভার্ট করতে হবে। আমি কথা খুব লেন্দি ওয়েতে বলতেছি, বাট তোমার করার সময় 30 সেকেন্ড সময় লাগবে, তাই না? বোঝানোর সময় অনেক সময় ধরে বোঝাচ্ছি, বাট করতে তোমার সময় লাগবে। সো এই I3 কারেন্ট আমি কিন্তু ডিরেকশন এখন উল্টাই দিয়েছি, আমার সমস্যা নেই, রাখলাম, কারণ ইকুয়েশন এটাই প্রথম লিখছি, এরপরে তো কোনো ইকুয়েশন লিখিনি, সো কারেন্ট ডিরেকশন চেঞ্জ করতে পারি এখন আমি। সো I3 কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, তাই না? এদিক থেকে এদিকে যাচ্ছে না? এর মাঝে একটা জিনিস আমি একটু ভুলে গেছি, এটা ভুল হয়েছে আমার। সেটা হচ্ছে যখন নোটগুলো ডিফাইন করেছি ওই নোটগুলোর একটা ভোল্টেজের মান তুমি ধরে নাও, এটা V1 দাও, এটা V2 দাও, এটা V3 দাও। এই নোটের ভোল্টেজগুলোর মান তোমার আরবিটারি একটা মান তোমার দিতে হবে, ওকে? শুরুতে এই মানটা দিয়ে দিই। এখন শুরুতে আসি, এই কারেন্টটাকে আমি ভোল্টেজের সাপেক্ষে রিপ্রেজেন্ট করব, I3 টাকে, ওকে? সো I3 টাকে রিপ্রেজেন্ট করতে গেলে V/R আকারে রিপ্রেজেন্ট করতে হবে, V/R আকারে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এটা কত ছিল? 1 ওহম। এর এগেইনস্টে ভোল্টেজ ড্রপ কত? ও বললো V1 - V3। সো ওই রেজিস্টরটা আমার এইভাবে আছে, কারেন্টটা এদিকে আসছে, এখানে হচ্ছে V1, এখানে হচ্ছে V3, খুলে নিয়ে আসলাম, এই রেজিস্টরের মান হচ্ছে 1 ওহম, এখানে কারেন্টের মান হচ্ছে I3, ঠিক আছে? সো কারেন্ট হচ্ছে এদিক থেকে এদিকে আসছে, জল সবসময় উঁচু থেকে নিচু দিকে যায়, কারেন্টটা ইলেকট্রনগুলো হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যায়। সো কারেন্টের ডিরেকশনটা আমি এমন ভাবে দিয়েছি, হায়ার পোটেনশিয়াল এটা হবে, লোয়ার পোটেনশিয়াল এটা হবে। এই দুটোর পার্থক্য এখন V1 - V3 বলবো না, এখন পুরো V3 - V1, ঠিক আছে? দেখো আমারও কিন্তু ক্ষুধা লাগছে, আমার হাত কিন্তু কাঁপছে, দেখছো আমার হাত কাঁপতেছে, মানে আমার এখন খাওয়া উচিত, আমি বুঝতে পারি, আমি অনেক সময় কথা বলছি তো, আমার খাওয়া উচিত। আমি তারপরেও তোমার ক্লাসটা নিচ্ছি, কেন বলতো? আমার কোনো স্বার্থ আছে শুধু তোমাদের। আচ্ছা, সো V3 - V1 ডিভাইডেড বাই R। সো এই রুলসটা হবে, এই ভোল্টেজটা হচ্ছে নেট ভোল্টেজ, অর্থাৎ এই রেজিস্টার হচ্ছে অ্যাকচুয়ালি ভোল্টেজ কত। অ্যাকচুয়ালি যদি মাল্টিমিটার ধরি, এইটা বিয়োগ এইটা দেখাবে, ঠিক আছে? কারণ এটা যদি 10 মিটার হয়, এটা যদি 1 মিটার হয়, তাহলে এদের ভিতরে পার্থক্য কয় মিটার? 9 মিটারের পার্থক্য, সোজা হিসাব। সো এখানে যদি V3 হয়, এখানে যদি V1 হয়, তাহলে আমি উঁচু থেকে নিচুই তো বিয়োগ করি, নিচে থেকে উঁচু বিয়োগ করি না তো। সো হবে V3 - V1 ডিভাইডেড বাই R। এই কথাগুলো আমি কোটিবার বলছি, ওকে? সো I3 হবে এখানে আমার রুলসটা দাঁড়ালো, সো V3 - V1 ডিভাইড বাই 1। আর এর মান হচ্ছে 1 ওহম, আর এর মান হচ্ছে 1। দেখো এখানে কিন্তু ওহমে দেয়া আছে সব, যদি কোনোটা কিলো ওহমে দেয়া থাকে চেষ্টা করবা সবগুলো লোডের মান একই ইউনিটে রাখতে, একই ইউনিটে না রাখলে ঝামেলা করবে, ঠিক আছে? এখন এরপরে দেয়া আছে -4। স্যার এটাকে ভোল্টেজে কনভার্ট করলেন না? এটা ডাইরেক্টলি মান দেয়াই আছে, আমার দরকার নেই, ঠিক আছে? সো ডাইরেক্টলি -4, ঠিক আছে? এইবার বলো I0 কত হবে? তুমি বলো I0 কত হবে? I0 হচ্ছে এখান দিয়ে আসতেছে, I0 এখান দিয়ে আসতেছে এই লোডে, তাহলে এই পয়েন্ট এটা হচ্ছে এখানে পোটেনশিয়াল, এখানে কত পোটেনশিয়াল? কত? V1, আমি নাম দিয়েছি, এখানে পোটেনশিয়াল হচ্ছে V1, আর নিচের পোটেনশিয়াল হচ্ছে 0 0 V2 না, জানা এটা সবসময় V2 হবে এমন না।
সো V1 মাইনাস 0 এইটাই হবে এর এগেইনস্টে ভোল্টেজ। এর এগেইনস্টে ভোল্টেজ কত? V2 মাইনাস 0 এর এগেইনস্টে ভোল্টেজ আছে। এর এগেইনস্টে ভোল্টেজ কত? V3 মাইনাস 0। এর এগেইনস্টে ভোল্টেজ কত? V3 মাইনাস 0। বুঝতে পারলো? এর এগেইনস্টে ভোল্টেজ কত? V2 মাইনাস 0। দ্যাটস ইট। ওর এগেইনস্টে ভোল্টেজটা আমার দরকার। সো I0 এখান দিয়ে আসতেছে 8 ওহম লোডের ভিতর দিয়ে। তাহলে 8 ওহমের এগেইনস্টে ভোল্টেজ কত? V1 মাইনাস 0। সো V1 মাইনাস 0 ডিভাইড বাই 8 ইকুয়াল টু 0। ডান। এখন এটাকে লসাগু করে একটা সিম্পলিফাইড ইকুয়েশন বানাও। সো এটা হচ্ছে 8 হলে 8V3 মাইনাস 8V1 মাইনাস 4 32 প্লাস V1 ইকুয়াল টু 0। পিছন থেকে দেখা যায়? হ্যাঁ। সো V1 কয়টা আছে? V1 আছে 9টা, মাইনাস 9V1 মাইনাস 9V1, V3 আছে কয়টা? প্লাস 8V3 ইকুয়াল টু 32 এক নম্বর ইকুয়েশন। আমি এটাকে সিম্পলিফাই করছি ম্যাথমেটিক্স। V1 কয়টা আছে? 8টা, এখানে একটা 9টা। সো মাইনাস 9V1 এটা হচ্ছে 8V3 ইকুয়াল টু 32। রান। হ্যাঁ 12 আছে নাকি? বসে পড়ে ফেলছি ওটা গুড। আপনার মতো আমি আলাদা না তুমি মন করে করো, কোনো সমস্যা নেই। ক্যালকুলেটর নেই, ইকুয়েশন বের করে বসে আছি। তাহলে প্রথম নোডের জন্য এই ধরনের একটা ইকুয়েশন আমাকে বের করতে হতো, আমি সেটা বের করেছি। সো প্রথম নোডের আর কোনো কাজ নেই আমার। ডান। ইকুয়েশন আসছে, কই লাগুন তখন বাসায় গিয়ে পরে ভুলে যাবে। ফার্স্ট অলস হলে হবে না রে বাবা। ক্যালকুলেটর আছে সাথে? সো প্রথম নোডের জন্য ইকুয়েশন আমার শেষ। এখন নোড 2 এর জন্য ইকুয়েশন দেব। একই ক্যালকুলেশন, সবগুলো একই, আলাদা কোনো কিছু নাই। যা বলেছি সবগুলোর জন্য এক। সো অ্যাপ্লাই KCL at node 2। নোড 2 হচ্ছে এটা। এই নোড 2 তে KCL অ্যাপ্লাই করব সামনে থেকে। KCL এখানে কয়টা কারেন্ট ঢুকছে কয়টা বের হচ্ছে বলো আমাকে। এই জাংশন পয়েন্টে কয়টা ঢুকছে কয়টা বের হচ্ছে? কারেন্টের ডিরেকশনে সাইন দেয়া থাকে, কয়টা ঢুকছে কয়টা বের হচ্ছে? দুইটা বের হচ্ছে, একটা ঢুকছে। বের হচ্ছে কোনটা কোনটা? V2 বের হচ্ছে কারেন্টের নাম আইয়ন, I1 আইয়ন বের হচ্ছে। আর এটা হচ্ছে 2I0 বের হচ্ছে। আর ঢুকছে কোনটা? 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার, তাই না? সো একটা ঢুকছে, দুইটা বের হচ্ছে। তাহলে যেটা ঢুকলো সেটা ইনকামিং কারেন্ট পজিটিভ, বের হচ্ছে 2I0 বের হচ্ছে, আর একটা বের হচ্ছে মাইনাস I1 ইকুয়াল টু 0। সোজা হিসাব, পানির মতো সহজ। হ্যাঁ খালি পরীক্ষার সময় মনে করেন। ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে হবে তার জন্য। দেখো কোনো মানুষের চেহারা মনে রাখতে গেলে ওই মানুষের সঙ্গে তোমার সময়টা কিছু সময় ব্যয় করতে হবে, কিন্তু স্বপ্নে তুমি তাকে দেখতে পারবে না। অফকোর্স এটাই বাস্তব। তুমি যদি কোনো মানুষকে স্বপ্নে দেখে থাকো তার মানে ওই মানুষটার সাথে তোমার ভালো অ্যাটাচমেন্ট ছিল। নিয়মিত যদি তাকে স্বপ্নে দেখতে থাকো তার মেমোরি হিসেবে কাজ করতেছে। তুমি যদি এই ফিগারগুলো নিয়মিতই দেখো, যদি চর্চা নিয়মিতই করো, পরীক্ষার হলো একটা স্বপ্নের মতোই। একটা পরীক্ষা হচ্ছে একটা আনইউজুয়াল সিচুয়েশন। তোমাকে একটা পাগলা গারদে ঢুকাই দেওয়া হবে, সেই পাগলা গারদ থেকে তুমি যদি একটু ভালো মানুষ হয়ে বেরোতে পারো তাহলে তুমি একটা ভালো জব পাবে। পরীক্ষার মতো আনইউজুয়াল সিচুয়েশন আর কোথাও তুমি পাবে না। খুবই বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হবে তোমাদের জন্য। ওই বাজে সিচুয়েশনে যে ভালো করতে পারবে সেই হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট। ঠিক আছে, এখানে কোডটা ডিরেক্ট থাকবে I0, 2I0 কত হবে এবার বলো। এই I0 কিন্তু ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। খেয়াল করো এই I0 কোথায় আছে সেটা বলে দেয়া আছে। এই I0 এখানে আছে, তার মানে এখানকার ভ্যালুগুলো তোমার কাজে লাগাতে হবে। সো I0 কত ভোল্টেজের সাপেক্ষে এখানকার ভোল্টেজ দেখতে হবে, চোখে দেখে বলতে হবে। I0 উপর থেকে নিচে আসছে V1 minus 0 divided by 8. So 2 into V1 minus 0 ডিভাইড করে
একইভাবে আয়ন আয়ন কোথায় আছে এখানে V2 minus V2 by 2 কনসেপ্ট আমি 0 লিখব না 0 থাকলে 0 লেখা হবে ওটা ক্যালকুলেশনের দিকে ঝামেলা একইভাবে তুমি এটা সিম্পলিফাই করো এটা আসবে 8 4 8 32 এটা ছোট করে দিই স্যার আই নট যদি না দেয়া থাকতো মানে এখানে যদি না থাকতো তাহলে কি v3 ডিভাইডেড করে 2 I not স্যার এই মানে আই নট ওটা তো আমরা তো নিজেরাই নাম দিতে হবে স্যার এই সিরিজ যদি আই নটটা না থাকতো তাহলে কি আমরা v3 ডিভাইডেড করে 4 লিখতাম v3 divided by 4 নো দেখো এই 2 I not মানে এখানকার ভোল্টেজের কথা জানতে যাচ্ছে বা এখানকার কারেন্টের ইকুয়েশন লিখতে বলছে এইটা একটা ডিপেন্ডেন্ট সোর্স এই ডিপেন্ডেন্ট সোর্সের কোথায় কারেন্ট থাকবে সেটা দেয়াই থাকবে মাস্ট এটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স কি না এখানকার কারেন্টকে কন্ট্রোল করছে সিসি ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট হইলে তাহলে লিখতাম ডিপেন্ডেন্ট হলে এখানে থাকবেই কোথাও না কোথাও দেয়া থাকবেই তুমি দেখবা যেখানে ডিপেন্ডেন্ট সোর্স থাকবে ওর একটা ক্লু কোথায় ডিপেন্ড করতেছে সেই জায়গাটা স্পেসিফাইড করা থাকে না সো আমি একটু ছোট করে নিয়েছিলাম সো এখন হচ্ছে 4 4 4 16 সো v1 2v2 v2 সো v1 কয়টা আছে একটাই আছে v1 2v2 16 দুই নাম্বার ইকুয়েশন শেষ ডান স্যার এগুলো ক্লাস দিয়ে লেখা যাবে যত প্লাস দিয়ে লিখতে পারো তো তুমি যদি করতে চাও তাহলে তুই মাইনাস কমন সো কমন নাও বা -1 দিয়ে গুণ করো +2v2 16 এটা দুই নাম্বার দাও তাহলে সুবিধা হবে একইভাবে অ্যাপ্লাই কেসিএল এট নোট 3 নোট 3 তে আমাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে নোট 3 তে কেসিএল অ্যাপ্লাই করতে হবে নোট 3 কোনটা এইটা এইটা এখানে কয়টা কারেন্ট ঢুকছে কয়টা বের হচ্ছে একটা ঢুকছে একটা ঢুকছে একটা ঢুকছে 2 I not তাহলে ঢুকছে একটা বের হচ্ছে স্যার একটা বের হচ্ছে দুইটা বের হচ্ছে এই বাবা এখানে একটা লাইন আছে না ও হ্যাঁ দুইটা বের হচ্ছে এই লাইন তো যাচ্ছে কাছাকাছি নাও থাকতে পারে আমি দূরে দিয়েছি স্যার এই যে এই একটা নোড একটা নোড ওই উপরে একটা নোড এই তিনটা নোড এইটা নোট আর নিচে একটা মোট চারটা নিচে তো ভালো আছে নিচে একটা কর তাহলে এখানে কারেন্ট ঢুকছে হচ্ছে 2 I not বের হচ্ছে I3 বের হচ্ছে I2 ডান ঠিক আছে এই ইকুয়েশন দেখার কোনো সমস্যা আছে কারো এটা কিন্তু লাইফ লাইন চলে এই লাইফ লাইন মিস করে ফেললে সমস্যা এই লাইফ লাইন মিস করা মানে তোমার জীবনে একটা বড় ক্ষতি কি যেন একটা দেখলাম না বাংলাদেশে কি জিজ্ঞেস করছে আচ্ছা আমার সার্কেল বলছে ডাব্লিউ কি যেন বলছেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নাকি ডাব্লিউ মিনিং কি এই মুহূর্তে তো মুখে আসছে মানে এরকম বলে না যে মাথায় আসছে মুখে আসছে স্যার আচ্ছা আমি তোমার স্যারের ফোন করি স্যার ডাব্লিউ মিনিং কি স্টুডেন্টগুলো এইরকম ডাব্লিউ মিনিং সে জানতেছে না এরকম কোনো সমস্যা আচ্ছা তাহলে 2 I not আবারও 2 I not আসছে I not সমান কত V1 দেখছো একই জিনিস বারবার করতেছি 2 into v1 minus 0 divide by 8 I3 এর ভ্যালু কত I3 is রে বাবা এই যে স্যার v3 -0 না V1 I3 ওয়েট এখান থেকে I3 বের হচ্ছে তাহলে I3 সমান কি লিখবো এটা 1 এর ভিতর দিয়ে যাচ্ছে তাহলে I3 সমান V3 minus তুমি I3 যাচ্ছে এর ভিতর দিয়ে যাচ্ছে V3 minus V1 এর এগেইনস্ট V1 by হ্যাঁ। divided by 1 1 এটাই তো একটু দ্রুত বলতে হবে আমি কারণ কারেন্টটা যেহেতু এদিকে যাচ্ছে তাহলে এখানকার ভোল্টেজ আর এই পাশের ভোল্টেজটা লাগবে কারণ এই কারেন্টটা শেষমেশ পৌঁছাচ্ছে কোথায় এখানে সো যেখান থেকে শুরু হয়েছে যেখানে শেষ হয়েছে ওই দুইটা ভোল্টেজের বিয়োগফল
সো এখান থেকে শুরু হয়েছে তো এটা আগে v1 v3 minus v1 divided by so 1 v3 minus v1 divide by 1 i2 এর মান কত I2 এর মান তো হচ্ছে i2 কোথায় এখানে V3 minus 0. এইগুলো একটু ভালো করে ভিজুয়ালাইজ করতে হবে কোথায় আছে v3 minus 0/4 সো v3 by 4 equal to 0 0 এটাকে কেটে কিছু 4 বানাই দাও লসাগু হয়ে যাবে 4 সো এটা v1 minus v3 4v3 4v3 plus 4v1 minus v3 equal to 0 so v1 কয়টা হচ্ছে 5v1 minus 5v3 equal to 0 so v1 minus v3 equal to 0 so এটা হচ্ছে আমার নাম্বার 3 ইকুয়েশন তিনটি ইকুয়েশন থাকবে পেয়েছি ঠিক আছে এখন এই তিনটা ইকুয়েশনকে আমার ম্যাথমেটিক্স ইউজ করে সলভ করতে হবে তুমি ম্যাট্রিক্স ইউজ করতে পারো তুমি নরমাল ক্যালকুলেটর ইউজ করতে পারো তুমি হাতেও করতে পারো আমি বলবো তুমি ক্যালকুলেটর ইউজ করো আমি দেখি এই ইকুয়েশনগুলো একটু সাজাই নি সো এই ইকুয়েশন নাম্বার 1 লিখি -9v1 প্লাস v2 into 0 v2 নাই মানে কি ওর কোএফিশিয়েন্ট 0 v2 নাই মানে ওর কোএফিশিয়েন্ট 0 ওই 0 এর সঙ্গে গুণ হয়ে ওটা 0 হয়ে গেছে এরপর হচ্ছে 8v3 equal to 32 এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ 2 নাম্বার সমীকরণ v1 plus 2v2 plus v3 into 0 equal to 16 2 নাম্বার সমীকরণ 3 নাম্বার সমীকরণ দেখো v1 plus দাও v2 into 0 minus v3 equal to 0 সবগুলো কোএফিশিয়েন্ট আমি বসিয়েছি এখন তুমি ক্যালকুলেটরে বসাইলেই এটা आंसर চলে আসবে ক্যালকুলেটরের মোডে যাবা মোডে গিয়ে ইকুয়েশনসে যাবা ইকুয়েশনে গিয়ে আননোন 3 মোডে যাবা ইকুয়েশনে যাবা আননোন 3 সো x1 যেটা চাইবে বা x1 মধ্যে থাকবে x1 a1 b1 c1 xyz থাকবে সো x1 এর ভ্যালু হচ্ছে -9 y1 xy হ্যাঁ y1 বা a1 a2 চাইতে পারে বিভিন্ন জায়গায় ভিন্ন রকম চাইতে পারে এটা 0 তারপর এটা হচ্ছে 8 কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট্যান্ট সবসময় রাইট সাইডে রাখবা ইকুয়েশনে পয়েন্ট 32 এরকম করে বসাইলে কত হয় এখনো আনতে পারোনি ক্যালকুলেটর নেই ফোন ইউজ করতে দিবে না কিন্তু ফোন ইউজ করতে দিবে না দাও লেখ ক্যালকুলেটর কাছে হ্যাঁ এখানে দেয়া আছে এর ভ্যালু যাচ্ছে কত এটা হচ্ছে -9 এটা দেওয়ার পরে ইন্টার চাপতে হবে ইকুয়াল a b চাচ্ছে এই তুমি তিনটাই দিছো নাকি ইকুয়েশন 5 এই যে a on x b on y c on z equal to b এর এটা সলভ করো 1 2 1 देखिए এটা হচ্ছে -9 তারপর হচ্ছে 0 তারপর 8 তারপরে 0 হ্যাঁ তারপর এটা 1 2 0 তারপর এটা 0 1 0 -1 আসছে 0 সো x1 ভ্যালু যেটা পেয়েছি v1 x1 মানে v1 এর ভ্যালু পেয়েছি -32 ভোল্ট 32 ভোল্ট v1 v2 এর ভ্যালু পেয়েছি হচ্ছে 24 ভোল্ট v3 এর ভ্যালু পেয়েছি হচ্ছে
minus 33 volt. আসছে কি এগুলা জি স্যার কঠিন কোনো কিছু